আসসালামু আলাইকুম আব্বা আম্মা। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও অনেক ভালো আছি তোমাদের দয়ায়। দেখো, আমি তোমাদের এমন এক হতভাগা সন্তান যে কিনা তোমাদের বাঁচাতে পারিনি। তবে হ্যাঁ, তোমাদের যারা এত নৃশংসভাবে খুন করেছে তাদের জীবনের কামডাউন এখন এই মুহূর্ত থেকে শুরু হয়ে গেছে। তারা এই পৃথিবীতে যতক্ষণ বেঁচে আছে তাদের প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা হিসেব নিব আমি। তোমাদের খুনের সাথে যারা যারা জড়িত আছে তাদেরকে গর্ত থেকে বের করে হলেও শালা কুত্তার বাচ্চাদের এক একটাকে রাস্তার কুকুরের চেয়েও কষ্ট দিয়ে মারব। শুধু আল্লাহর কাছে আমার জন্য দোয়া করিও। এই বলে সে আগন্তুকটি তার বাবা মার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করে। সেখান থেকে সোজা তার প্রিয় বাইকটির কাছে চলে এলো। তার প্রিয় বাইকটি হলো ইয়ামাহা R15 মানে ভার্সন 2 নামে যে বাইকটি সবাই চেনে। সেই বাইকে করে নিমিষে সে স্থান ত্যাগ করে চলে আসে গোরস্থানের 4 রাস্তার মোড়ে। সেখানে আছে একটি বিশাল লিচুর বাগান, যেখানে সকল প্রকার অপরাধের কাজ করা হয় সেই জায়গায়। সেখানে গিয়ে বাইকটা ব্রেক করে। রাস্তার মাঝখানে বাইকটা স্ট্যান্ড করে বাইকের উপর পা তুলে বসে আছে সে আগন্তুকটি, কারো আসার অপেক্ষায় আছে। চলুন আমরা দেখে আসি সেই জায়গায় আরও কোনো আগন্তুক আসে। এখন রাত বাজে 2টা। হঠাৎ কোনো গাড়ির আওয়াজ শুনে যাচ্ছে এই নিস্তব্ধ রাস্তায়। গাড়িটি সোজা আগন্তুকটির সামনে গিয়ে ব্রেক কষে, কারণ সে আগন্তুকটি রাস্তার মাঝপথের উপর বসে আছে। মুখ দিয়ে সিগারেট টানছে, আর সিগারেটের ধোঁয়াগুলো আকাশে বাতাসের সাথে মিশিয়ে দিচ্ছে। তা দেখে ভয়ে ভয়ে গাড়ি থেকে আগন্তুকটি নেমে আসে। সে আগন্তুকটি গাড়ি থেকে নেমে সোজা ওই আগন্তুকের কাছে গিয়ে বলা শুরু করে, ঈশান, আজ লাইক ইট, তুমি পারবে একমাত্র এই দেশ থেকে সেসব ব্যক্তিদের উপরে ফেলতে। তোমাকে আমি যেমনভাবে তৈরি করেছি তার থেকেও দুগুণ তুমি হিংস্র আর ভয়ানক হয়ে তুলেছো নিজেকে। পৃথিবীর কোনো শক্তি নেই যে তোমাকে হারাতে পারে। তুমি আমার ফুল সাপোর্ট পাবে, শুধু এই দেশ থেকে ওইসব ব্যক্তিদের শিকড় তুমি উপরে ফেলবে। মনে রাখবে, তোমার জন্য যেন কোনো নিরাপদ মানুষ কষ্ট না পায়। শুধু তাদের মুখে একটাই নাম জব হবে, ঈশান দ্য গ্রেট মাস্তান। এখানে অটোয়ারি থানা এসআইয়ের সমস্ত অন্যায় কাজের ফাইল ও হিসাব নামা দেওয়া আছে। কোথায় সে কখন কি করে না করে, তার ব্যাংক ব্যালেন্স কত, সম্পূর্ণ তার জীবন কাহিনী এখানে উল্লেখ করা আছে। তুমি তাদের জীবনের কাম ডাউন করা শুরু করে দাও। এবার সেই আগন্তুকটি বলতে থাকে, কিসের সে তখন থেকে আগন্তুকটি আগন্তুকটি বলছি। তার আসল নাম হচ্ছে ঈশান আহমেদ অনিক, সবাই ঈশান বলেই ডাকে। ঈশান বলতে থাকে, থ্যাংক ইউ আঙ্কেল, থ্যাংক ইউ। আঙ্কেল, মুন্নিকে কিভাবে আর কারা হত্যা করেছিল তাদের ফাইল নাম্বারটা আমার চাই। আর আমি আমার শহরে ফিরতে চাই, কারণ সেইখান থেকেই আমি আমার মাইন্ড গেমটা শুরু করব। ঠিক আছে, তুমি তোমার মতো করে কাজ চালিয়ে যাও। আর আমার মনে হয় তুমি তোমার শহরে ফিরে গিয়ে তোমার মাইন্ড গেমটা খেলা শুরু করো। তোমার মায়ের দেওয়া সেই চিঠির কথা মনে আছে তো? সে রক্ত লেখা চিঠিটা আজও জলজল করে। তুমি তাদেরকে রাস্তার কুকুরের চেয়েও ভয়ঙ্কর মৃত্যু দিবে। বেস্ট অফ ঈশান, বেস্ট ফ্লাগ। তোমার কোনো সাপোর্ট লাগলে আমাদের তরফ থেকে তুমি ফুল সাপোর্ট পাবে। ওকে আঙ্কেল, এবার তাহলে আসল খেলা হবে। তাহলে আঙ্কেল, আমি খেলাটা শুরু করতে চাচ্ছি পুলিশ দিয়ে, কারণ এই শালা কুত্তার বাচ্চা পুলিশদের পোশাক, পরনে থাকা আইনের পোশাকটি দেখলে আমার মাথায় রক্ত ঠিক থাকে না। আমার কাছে মনে হয় পুলিশ মানেই জাওড়া। তাই আমি আমার গেমটা স্টার্ট করতে চাচ্ছি পুলিশ দিয়েই। আমার এই শহরে যতগুলো ছেলেপেলে আছে প্রত্যেকটা ছেলেপেলেকে তুমি আমার এলাকায় পাঠাবে, আমার শহরে, যেখান থেকে মাস্তানি খেলা শুরু করব আমি। তাহলে আঙ্কেল, গুড বাই, গেলাম। ওকে ঈশান, বেস্ট অফ লাক। তুমি তোমার মতো করে কাজ চালিয়ে যাও। এই বলে সে আগন্তুক দুটি সেখান থেকে চলে গেল। আর আপনাদের জানার ইচ্ছে করছে না কে এই আগন্তুক দুটি? চলুন তাহলে আপনাদের সে আগন্তুক দুটির অতীত থেকে ঘুরিয়ে আনি। দিনটি ছিল ডিসেম্বর মাসের বুধবার। সকালে কিচিরমিচির আওয়াজে ঘুম ভাঙে আমাদের গল্পের নায়কের। ঘুম থেকে উঠে দেখে তার এলাকার মানুষ ছুটে যাচ্ছে কোনো এক গন্তব্যে। তারও ইচ্ছা হয় সেই গন্তব্যে যাওয়ার, তাই সে তার এলাকার মানুষের সাথে সেই গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। গিয়ে দেখে সেই জায়গায় অনেক বড় একটা ঝামেলা হয়েছে। ঝামেলা হলো জমি দখল, মানে একজনের জমি আরেকজন চাষ করে খাচ্ছিল, যার জমি সে হঠাৎ করে আজকে জমিটা দখল করে ঘরবাড়ি সে জমির উপর তুলে। তাই এলাকার মানুষ ছুটে যাচ্ছিল ঘটনাটা দেখতে। এই ঘটনাটার পর সেখানে পুলিশ আসে তদন্ত করে। যারা মাটি দখল করে খাচ্ছিল তাদের দলে তারা নিজে 2 ভাই, আর যে ঘরবাড়ি তুলেছে তাদের দলে পুরো এলাকাবাসী। এইভাবে কেটে যায় বেশি কিছুদিন।
একদিন হঠাৎ তারা দুই ভাই মানে ইউসুফ আর আনোয়ার তারা পুরো পরিবার এবং কিছু ভাড়াটে গুন্ডা নিয়ে আসে ঘরবাড়ি ভাঙতে। কিন্তু এলাকাতে অনেক মানুষ থাকার কারণে তারা পেরে ওঠে না মিজানুরের সাথে। আপনারা ভাবছেন মিজানুরটা আবার কে? আরে ভাই, মিজানুর হলো সেই যে বর্তমান ঘরবাড়ি তুলে মাটি দখল করে রেখেছে। তারপর তাদের মাঝে অনেক মারামারি হয়, দুই দলে অনেকে আহত হয়, মার খেয়ে দুই দলে ঠান্ডুগাঁও মেডিকেলে ভর্তি হয়। তারপর আর কি অনেক কাপ ঝাপ করার পর বিকেলের দিকে পরিবেশ ঠান্ডা হয়। কিছুদিন পর তারা দুই ভাই মিলে পরিকল্পনা করে যে তারা সেখান থেকে কীভাবে ঘরবাড়ি এবং এলাকার মানুষকে আইনি সাহায্যে কাবু করবে। তাহলে আর কি, চলুন শুনে আসি তাদের দুই ভাইয়ের কথোপকথন। ও হ্যাঁ, ইউসুফ হলো ছোট আর আনোয়ার হলো বড়। এবার ইউসুফ বলতে থাকে, দেখ ভাইয়া, মাটি বেঁচে হলেও আমি ওদেরকে জেল খাটাবো। এখন তুমি কি বলতে চাও তাহলে? শালাগিলা আমাদেরকে মারবে? আমার বউ আর বৌমার আগে হাত দিয়েছে তারা, তাদের যে কোনো মূল্যে হলেও শালা জানোয়ারের বাচ্চাদেরকে জেল খাটাবো। কিন্তু দেখ, এত বড় এলাকার মানুষের সাথে কি আমরা পেরে উঠবো? টাকা থাকলেও কিন্তু টাকা দিয়ে সবকিছু হয় না। সেদিন দেখলি না, তাদের একটা চিৎকারে এলাকার পুরো মানুষ চলে আসছিল। আরে ভাই, পৃথিবীটাই বর্তমান টাকার খেল। টাকা দিয়ে না হয় এমন কোনো কাজ নেই পৃথিবীতে। আরে চাচা, তুমি শুধু দেখো আমরা কি কি করতে পারি। বাবা তো বলল সব ব্যবস্থা করবে। এখন মাটি বেচা আর কোনো উপায় নেই, কারণ হাতে কোনো ক্যাশ টাকা নেই। এতক্ষণ যে কথা বলল সে হলো ইউসুফ এর বড় ছেলে, নাম তার রাজু। রাজু এতক্ষণ ওপরে কথাগুলো বলল। এবার ইউসুফ তার ছেলের কথা শুনে বলতে থাকে, হ্যাঁ ভাই, মাটি বিক্রি করতে হবে। 3 কোটি টাকার মাটি পেতে গেল তো কয়েক লাখ খরচ করতেই হবে। আচ্ছা ঠিক আছে, মাটিটা না হয় বিক্রি করলাম, কিন্তু কিভাবে কি করবি তুই? সেই সব নিয়ে তোমাকে ভাবতে হবে না। তুমি শুধু আমার সাথে হ্যাঁতে হ্যাঁ নাতে না, ব্যাস বাকি সব আমি করছি। আর আমি যে পরিকল্পনা করেছি সেটা হলো, আমাদেরকে সব প্রথম ওই শালা মিজানুরের দোলে ফাটল ধরাতে হবে। মানে সবাইকে টাকা লোভ দেখাতে হবে। আর টাকা এমন জিনিস যে টাকার গন্ধে সবাই পাগল হতে বাধ্য। তারপর আমাদের করতে হবে সেটা হলো এলাকার কিছু বড় বড় নেতাদের টাকা দিয়ে কিনে নিতে হবে, যাতে তারা আমাদেরকে সাপোর্ট করে। এরপর তাদেরকে দিয়ে আমরা আমাদের গুটি সাজাবো। মানে আমাদের কেনা টাকায় যে সমস্ত লোক থাকবে তাদেরকে ওই শালা জানোয়ারের বাচ্চা মিজানুরের দলে পাঠাবো আমাদের ইনফর্মার হিসাবে। গুড আইডিয়া। একই বলে বাপকা বেটা। তারপর কিনবো রাজনীতিবিদী কিছু নেতা, কারণ তাদের সাপোর্ট আমাদের অনেক প্রয়োজন পড়বে। তারপর একই সাথে কিনবো পুরো আটোয়ারির উপজেলার সার্বিক চেয়ারম্যানকে। তারপর পুরো আটোয়ারি থানা, সেখানে আটোয়ারি থানার ওসি এবং সেক্রেটারিকে কিনতে পারলি কেল্লাফতে। বাহ, আমার ভাই এবং ভাতিজার মাথায় যে এত বুদ্ধি, তা তো আমি জানতাম না। তাহলে এখন মাটি বিক্রি করে আমাদের প্ল্যান অনুযায়ী কাজ করতে হবে। তার আগে একটা কাজ করতে হবে, থানায় গিয়ে অপরাধী বানাতে হবে তাদেরকে। মানে তাদের নামে থানায় গিয়ে কেস করতে হবে, পুলিশ তাদেরকে রেড করবে। কি ঠিক আছে তো? তাহলে কাজে লেগে পড়া যাক। এই বলে ইউসুফ আর আনোয়ার তাদের পুরো ফ্যামিলি নিয়ে একটা নিকৃষ্টতম প্ল্যান করলো। প্ল্যান অনুযায়ী তারা কাজ করতে লাগলো। টাকা দিয়ে সবাইকে তারা কিনে নিয়েছে, আইন কিনে নিয়েছে, প্রশাসন কিনে নিয়েছে, নেতা কিনেছে এবং এলাকার মানুষদের কিছু কিনে নিয়েছে গোয়েন্দা হিসেবে। একদিন হঠাৎ করে পুলিশ সেখান থেকে রেড করে, মানে যেখানে ঘরবাড়ি তুলেছিল সেখানে পুলিশ রেড করে আর সেখানে একজনকে ধরে। তারপর পুরো এলাকার মানুষ ভেঙে সেখানে যায়। পুরো এলাকার মানুষের পুলিশদের চারপাশ দিয়ে ঘিরে ধরে, যাতে পুলিশরা এখান থেকে বের না হতে পারে। তারপর পুলিশকে একজন মুরব্বী জিজ্ঞেস করে, আপনারা যেখানে আমাদেরকে ধরতে এসেছেন, আমাদের নামে কে কেস করেছে, কোন কেস করেছে? আর যদি কেস ওই করে থাকে তাহলে কেস যে করেছে তার ওয়ারেন্ট কাগজ দেখান। ওয়ারেন্ট কাগজ যতক্ষণ না দেখাবেন ততক্ষণ আমরা আপনাদের এখান থেকে একটা ছেলেপেলেকেও নিয়ে যেতে দিব না। এখানে লাশের পর লাশ পড়বে, তারপরেও এখান থেকে একজনকেও উঠিয়ে নিয়ে যেতে পারবেন না। এই মিয়া, বেশি কথা বললে আপনাকেও নিয়ে যাব। ওয়ারেন্ট কাগজ ছাড়াই নিয়ে যাব। কি করবেন আপনি? আইনের কাজে বাধা দিতে আসবেন না। আইনের এমন মার পেজে ঢুকাবো যে সারা জীবন মনে রাখবেন। হঠাৎ
কোথা থেকে যেন এলাকার পুরো মহিলার দল সেখানে উপস্থিত হয় এবং পুলিশদের চারপাশ দিয়ে ঘিরে ফেলে এবং একজন মহিলা বলে ওঠে, ও আচ্ছা, তাই নাকি? আপনাদের এত বড় সাহস, এত ক্ষমতা? তাহলে নিয়ে যান দেখি, দেখি আপনাদের কত ক্ষমতা। কাকে নিয়ে যেতে পারেন এখান থেকে, দেখি আপনাদের ক্ষমতা। এটা বলে সাথে সাথে পুলিশরা যে ছেলেটাকে ধরেছিল তাকে গাড়িতে তুলতে গেলে পুরো এলাকার মহিলা তাদেরকে ঘিরে ধরে এবং সেই শেলি নামে সেই মহিলাটি বলে ওঠে, এই ধরে শালাদের, আমাদের এখান থেকে কাগজ ছাড়া মানুষকে তুলে নিয়ে যাবে? এত বড় সাহস! শালাগুলোকে ধরে গণধোলানি দিবি আজকে। এটা বলার সাথে সাথে পুরো এলাকা মানুষ পুলিশের উপর ঝাঁপিয়ে পড়ে। শুধু চারিদিকে ধুমধাম শব্দ হচ্ছে। পুলিশদের এই কী মায়ের! পুলিশগুলো মায়ের খেয়ে ধুমই পাচ্ছে না, মহিলাদের সাথে পেরে উঠছে না, এত মায়ের মারে মহিলারা। তখন সেই শৈলী নামের মহিলাটি একটি পুলিশের কলার ধরে আর থাপড়াতে থাপড়াতে বলে, কি হে শালা, এখন কেমন লাগছে? আর নিয়ে যাবি ওয়ারেন্ট ছাড়া কাগজ? আর কাউকে এখান থেকে নিয়ে যাবি? কাটাই নামের একজন মহিলা আরেকটা পুলিশকে ধরে মারতে থাকে। শুধু শোনা যাচ্ছে ঠাস ঠাস। তারপর এলাকার সব মহিলা একত্রে জড়ো হয়ে পুলিশদের একত্রে মারে। পুলিশদের মায়ের আওয়াজ শুধু এটাই শোনা যাচ্ছে। অন্যদিকে একজন পুলিশ লুকিয়েছিল, সে ভয়ে আর এদের মায়ের দেখে সামনে এগিয়ে না গিয়ে গাড়ির ভেতর বসে থেকে থানার ওসিকে ফোন করে আর বলে, স্যার এখানে একটা বড় সমস্যা হয়ে গেছে। স্যার স্যার আমাদেরকে এখানে মারতেছে। এই এলাকার মানুষ অনেক ভয়ঙ্কর। স্যার এলাকার সব মহিলারা মিলে আমাদের পুলিশদের মারছে। স্যার আপনি ইমিডিয়েটলি আরও এখানে পুলিশ ফোর্স পাঠান। কি ওদের এত বড় সাহস! আমি 5টা থানার পুলিশ এখনই পাঠাচ্ছি। তাদেরকে মেরে সুতাই দেবে, যাকে যেভাবে পাবে তাকে সেখানে পাঠাবে। কোনো সমস্যা নেই, কে মারা যাচ্ছে কে মরছে সেটা দেখার দরকার নেই, মেরে সুতোই দেবে মেরে। জি স্যার আপনি তাড়াতাড়ি পুলিশ ফোর্স পাঠান, এখানকার অবস্থা পরিস্থিতি খুবই খারাপ। স্যার আমাদের জীবন নিয়ে এখানে টানাটানি পড়ে গেছে, তো তাড়াতাড়ি আপনি পুলিশ পাঠান। ওকে ঠিক আছে, আমি এখনই 5টা থানার সব পুলিশদের ওখানে পাঠাচ্ছি। তোমরা যে করেই হোক যে কোনো একজনকে তুলে আনো, পারলে পুরো এলাকার মানুষকে তুলে আনবে। এটা বলেই ওসি 5টা থানার পুলিশদের এখানে কল করে আসার জন্য। অন্যদিকে এখানে যে সব পুলিশ মার খাচ্ছে তারা শুধু বলতেছে, ও আম্মা ও আব্বা গো, বেঁচে থাকলে আর এখানে আসবো না। এবারের মতো আমাদের ছেড়ে দাও গো আপা। আবার মারলো, আমি শেষ এবার। এবার অন্য পুলিশ বলে, ভাই বেঁচে থাকতে আর এখানে আসবো না। এখানকার মহিলাগুলো এত ডেঞ্জারাস, পুলিশদের কেউ ভয় করে না। ও মা আর মারিও না। হঠাৎ কোথা থেকে যেন 5 থানার পুলিশ চলে আসে। এলাকার মানুষ এতগুলো পুলিশ দেখে সবাই ছুটোছুটি করে, যে যেখানে পারছে সে সেখানেই ঢুকছে। কেউ গাছে চড়ছে তো খেয়ে বাড়িতে লুকাচ্ছে। সে 5 থানার পুলিশ এসে এলাকার মানুষদের উড়াধুরা পিটানি শুরু করে। মহিলা হোক বাচ্চা হোক পুরুষ হোক সবাইকে উড়াধুরা মার শুরু করে। যে যার মতো পালিয়ে চলে যাচ্ছে। এরই মধ্যে বেশ কয়েকজনদেরকে গাড়িতে তুলেছে। অন্যদিকে আমাদের গল্পের নায়ক মানে ঈশান মসজিদ থেকে আসছিল তার মায়ের সাথে। এলাকাতে এসে দেখে এলাকাতে তোলপাড় কাণ্ড শুরু হয়ে গেছে। পুলিশরা এলাকাতে ভয়ঙ্করভাবে তাণ্ডব চালাচ্ছে। সে আর কোনো কিছু না ভেবে তার মায়ের সাথে বাড়ির উদ্দেশ্যে আবারও রওনা হয়। তখন ঈশান বলে ওঠে, এটা বলার সাথে সাথে হঠাৎ কোথা থেকে 20 থেকে 25 জন পুলিশ তাদেরকে ঘিরে ধরে। আসলে যেখানে ঘটনাটা ঘটেছিল তার পাশ দিয়েই ঈশান ও তার আম্মু আসছিল, তাই পুলিশ তাদেরকে সহজে সন্দেহ করে আর ঘিরে ফেলে। তখন তাদের মধ্যে থেকে একটা পুলিশ বলে ওঠে, মা তাড়াতাড়ি চলো, এইখানে অবস্থা খুব খারাপ, পরিস্থিতি এখানকার খুবই খারাপ, তাড়াতাড়ি পা চালাও, বাসায় পৌঁছাতে হবে। ঈশান বাবা তুই ঠিক বলেছিস, তাড়াতাড়ি পার হয়ে বাসায় পৌঁছাতে পারলেই যান বাঁচবে। এই পুলিশরাও না যা শুরু করেছে এলাকাতে, এদের জন্য এলাকাদের শান্তিতে থাকতে পারে না। হবে যে এদের মাটি ঝামেলা মিটবে। এটা বলার সাথে সাথে হঠাৎ কোথা থেকে যেন 20 থেকে 25 জন পুলিশ তাদেরকে ঘিরে ধরে। আসলে যেখানে ঘটনাটা ঘটেছিল তার পাশ দিয়ে ঈশান ও তার আম্মু আসছিল, তাই পুলিশ তাদেরকে সহজেই সন্দেহ করে আর ঘিরে ফেলে। তখন তাদের মধ্য থেকে একটি পুলিশ বলে ওঠে, এই এখানে কাউকে পালাতে দেখেছেন? আপনি এখানে কি করছেন? আপনাকে তুলে নিয়ে যেতে বাধ্য হব। তাড়াতাড়ি বলুন, এদের পালাতে দেখেছেন? না স্যার, আমরা তো কাউকে পালাতে দেখিনি, আমরা তো মাত্র বাজার থেকে বাসায় যাচ্ছি। আর আমি কি করেছি যে আপনারা বিনা দোষে আমাকে নিয়ে যাবেন? কি আপনি আমাদের মুখে মুখে তর্ক করছেন?
আপনার এত বড় সাহস! এই, কে কোথায় আছিস? শালিকে তোল তো গাড়িতে। শালি বেশি কথা বলে। তা শুনে আমাদের গল্পের নায়ক ঈশান বলে ওঠে, কি আপনাদের এত বড় সাহস স্যার? আপনারা আমার মাকে কেন নিয়ে যাবেন? আমার মা কি করেছে শুনি? এই, তুই চুপ কর, তুই চুপ কর, না হলে তোকে নিয়ে যাব। আমাকে নিয়ে যাবেন মানে? আমরা বাজার খরচ করতে বাসায় যাব, তাহলে কি আপনি আমাদের বাজার খরচ করে দিবেন? এত বড় বড় কথা বলছেন। কি, তোর এত বড় সাহস? আমাকে মুখে মুখে তর্ক করছিস? এই, দুইটাকেই গাড়িতে তোল। এটা বলার সাথে সাথে ঈশানও তার মাকে পুলিশরা বিনা দোষে অনেক মারধর করে গাড়িতে তোলে। ও, আপনাদের তো বলতে ভুলে গেছি, আমাদের গল্পের নায়ক কিন্তু হট মেজাজি, মানে কখন কি করে সে নিজেই জানে না। সে তখন তার মধ্যে থাকে না। আবার অন্যদিকে সে 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং একটা মসজিদে ইমামতিও করে। যেখানে ইমামতি করে সে মসজিদের নাম হলো অটোয়ারি ফকিরগঞ্জ মোরেল মসজিদ। তারপর আর কি, এলাকাতে যাকে যেখানে পেয়েছে জোর করে গাড়িতে তুলে নিয়ে চলে এসেছে। সে অপরাধ করুক আর না করুক, এবং অনেক মারধর করেছে। রাতে থানায় ওসি সবাইকে জিজ্ঞাসাবাদ করতেছে। সবাইকে জিজ্ঞাসাবাদ করার শেষে আসে ঈশানদের ডাকে। ঈশানকে নিয়ে যাওয়া হয় ওসির সামনে। বলতে থাকে, কি রে, পুষ্কে দেখতে তো ঠিক না, তোর এত বড় সাহস যে তুই পুলিশের গায়ে হাত দিস? এটা শুনে ঈশান বলতে থাকে, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ স্যার, ভদ্রভাবে কথা বলুন। আর আমি পুশকে চিকনা না, ওকে? আমি কোনো পুলিশের গায়ে হাত দিইনি, বরং পুলিশরা আমাদের বিনা অপরাধে ধরে এনেছে। তাছাড়া আপনি তো ঘুষকে নির্দোষ মানুষকে ধরে এনেছেন। এই কথাটা শুনে ওসি ঈশানের গালে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় লাগিয়ে দেয় আর বলে, শালা পুষ্কে চিকনার বাচ্চা কথাকার, তোর এত বড় সাহস যে তুই আমাকে ঘুষ করে বলছিস? এই শোন, এর নামে এমন কেস লিখবি যাতে এর কমপক্ষে 3 মাস জেল হয়। আর শোনো, তোমার 5 জন কোর্টের বিরুদ্ধে সাক্ষী দেবে যাতে এর শাস্তি হয়। সালা ওসির পুত, তোর এত বড় সাহস, তুই এই ঈশানকে মারলি? তোকে আমি দেখে নিব শালা ওসির পুত। কি, তোর এত বড় সাহস তুই আমাকে গালাগালি করছিস? আরও কি না আমাকে হুমকি দিচ্ছিস? চল, তোকে আজকে পুলিশের শ্লোঘা কাকে বলে বুঝাবো। তারপর তারা একে একে ঈশানকে অনেক মারে। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে, ঈশানকে এত মারার পরও সে একটু শব্দ করেনি। এতে ওসি সহ ওখানকার সবাই উপস্থিত অনেকেই অবাক। এবার ওসি ঈশানের দিকে তাকিয়ে বলতে থাকে, কি রে, তুই কি মানুষ না অন্য কিছু? এই পুষ্কে চিকনে একটা ছেলে এত মারধর করলাম, তার একটা শব্দ করলে না। তুই আসলেই একটা জিনিস রে, তুই একটা মাল মাইরে। ওরে ওসি, তোর আর কি ক্ষমতা? আল্লাহ আমাকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দিয়েছে, বুঝেছিস? বুঝেছি রে, বুঝেছি। আমি একটা বুঝতে পারছিলাম যে তোর মতো একটা পুষ্কে চিকুনেকে কে এত বড় একটা মসজিদে ইমাম বানালো তোকে। কিন্তু যাই হোক, শুক্রবার যে তুই নামাজ পড়েছিলিস না, আমার খুব ভালোই লেগেছে। চলুন আপনাদের 2 দিন আগের কাহিনী শুনিয়ে আনি। আজ শুক্রবার ঈশান ফজরের সময় ঘুম থেকে উঠে নামাজ পড়ে গোসল করে, খাওয়া দাওয়া করে মসজিদে নামাজ পড়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তারপর 12টা থেকে 30টার মতো আজান দেয়। মসজিদে নামাজ পড়িয়ে সবার উদ্দেশ্যে কিছু কথা বলে। দেখুন, আপনি চিরকাল বেঁচে থাকবো না, এটা আমাদের থাকার জায়গা না। পৃথিবীটা একটি মরীচিকা মাত্র। এই পৃথিবীতে কেউ আপন না, এই পৃথিবীতে কেউ কারো নয়। আপনার আমার আপন বলতে একমাত্রই আল্লাহ। তিনি আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন তার গোলামি করতে। আপনারা বেশি বেশি দোয়া পড়ুন, সূরা পড়ুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, রোজা রাখুন, জাকাত দেন। তবে এদের মধ্যে আল্লাহ তাআলা পছন্দ করেন যে কথাগুলো, সেগুলো হলো আস্তাগফিরুল্লাহ পড়বেন 3 বার, আলহামদুলিল্লাহ পড়বেন 33 বার, সুবহান আল্লাহ পড়বেন 33 বার, আল্লাহু আকবার পড়বেন 33 বার। তবে হ্যাঁ, আপনাদের নিয়ত ঠিক রাখতেন। 2 দিনের ফ্ল্যাশব্যাক অফার। দেখতে দেখতে রাত পেরিয়ে সকাল হয়েছে। সকালে সবাই কোর্টে তোলার জন্য গাড়িতে ওঠায়। তারপর তাদের সবাইকে কোর্টে তোলা হয়। কোর্টে তোলার পর তাদের জামিন হয় না, কারণ তারা সরকারি অফিসারের গায়ে হাত দিয়েছে, অর্থাৎ তারা পুলিশকে মারধর করে। তারপর আরও নানান মিথ্যে কেসে তাদেরকে ফাঁসানো হয়েছে, তাই তাদের কারো জামিন হয় না। এভাবে দেখতে দেখতে 2 সপ্তাহ কেটে যায়, কিন্তু কারো কোনো খবর নেই। অন্যদিকে ঈশান নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে আরও অনেক কিছু। আজ আবার তাদের কোর্টে তোলা হবে। এভাবে দেখতে দেখতে একে একে সবারই জামিন হয়ে যায়।
কিন্তু শুধুমাত্র থেকে যায় ঈশান, কেননা ওসি তার নামে অনেকগুলো কেস লিখেছিল আর কেসগুলো করেছে ইউসুফ আওনার। তার ষড়যন্ত্র করে ঈশানকে এখানে 3 মাসের জেলে রাখার ব্যবস্থা করতে চায়। তাই আজকে আর ঈশানের জামিন হয় না। এভাবে কেটে যায় আরও 2 সপ্তাহ। এরই মধ্যে ঈশানের সাথে তার পুরো ফ্যামিলি এবং অনেকেই আসে দেখা করতে। ঈশান জানে যে এখন বুদ্ধি না খাটালে তার জামিন হবে না, তাই সে তার কিছু বন্ধু ছেলেদের বলে, শোনো, বর্তমান কেসটা যে জজের আন্ডারে আছে তারা পুরো ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড আমি জানতে চাই। প্লিজ তোমরা ব্যবস্থা করো, না হলে আমাকে এইখানে সারা জীবনে পৌঁছে মরতে হবে। তার পুরো ফ্যামিলিতে কে কে আছে, কে কী করে, তার পুরো ডিটেলস আমি চাই। তোমরা যে করেই হোক 2 দিনের মধ্যে আমাকে সব কিছু এনে দিবে এবং পারলে তার পুরো ফ্যামিলির ফোন, টেলিফোন যত কিছু আছে সব ল্যান্ডলাইন কেটে দিবে এবং ফোনগুলো চুরি করে নিয়ে আসবে। সব কিছু অফ করে রাখবে যেন জর্জ আর তার পুরো ফ্যামিলি কোনো যোগাযোগ না থাকে। ওকে? ঠিক আছে ঈশান, তুমি কোনো চিন্তা করো না, আমরা এদিকে সব ব্যবস্থা করছি। তোমাকে যে করেই হোক আমরা জেল থেকে বের করবই। তোমাকে তো মিথ্যা কেসে ফাঁসাচ্ছে, তুমি চিন্তা করো না, আমরা তোমাকে সব কিছু জানাবো। এই বলে সেখান থেকে তারা চলে যায় এবং ঈশানের প্ল্যান অনুযায়ী তারা 2 দিনের মধ্যে সব কিছু করে ফেলে এবং ঈশানকে সব কিছু জানায়। অন্যদিকে তারা সবাই প্ল্যান করে যে কীভাবে ঈশানকে জেলে আটকে রাখা যায়। চলুন তাহলে তাদের প্ল্যানটা শুনে আসি। আরে ভাই ওসি, তোমাকে এতগুলা টাকা দিলাম কিসের জন্য? শুধুমাত্র জেলে একজনকে আটকাতে পেরেছো, বাকিগুলো তো সব বেরিয়ে আসলো। ইসুপ, তুই ঠিক বলেছিস। ওসি সাহেব, আপনি তো কিছু করতে পারলেন না, সবাই তো বেরিয়ে আসলো। এখন শুধু একজনকে আটকে রেখেছি। এও যদি বেরিয়ে আসে কালকে, তাহলে কি করব? দাঁড়ান, আমাকে ভাবতে দিন। আপনারা আমাদের যথাসাধ্য অনেকগুলো উকিল উঠিয়ে দিন। আমি আমার 5 জন পুলিশকে বলে দিয়েছি ঈশানের বিরুদ্ধে যেন তারা 5 জনই মিথ্যা সাক্ষী দেয়। আর আপনারা আপনাদের মতো করে আপনাদের উকিলকে সব কিছু খুলে বলুন, তারা যেন কেসটা তাদের মতো হ্যান্ডেল করে ফেলতে পারে। তাহলে সব ঝামেলা মিটে যাবে, ঠিক আছে? আমরা তো আমাদের পক্ষে 15 জন উকিল ঠিক করেছি, যে করে হোক তাকে আটকাতে হবে। ওসি সাহেব, তাহলে আপনি আপনার 5 জন পুলিশ অফিসারকে সময় মতো কালকে ওখানে পাঠিয়ে দেবেন। আমরা এদিকে আমাদের মতো উকিলদের ঠিক করে রাখছি, ঠিক আছে? ওকে, ঠিক আছে। আজকে ঈশানকে আবার কোর্টে তোলা হচ্ছে। কোর্টের জজ এসে হাজির হয়েছে। আসামি পক্ষের উকিল 5 জন আর বাদী পক্ষের উকিল 15 জন। এবার বাদী পক্ষের উকিল বলতে থাকে, ইওর অনার, আমাদের দেশের আইন কি এতই তুচ্ছ যে একজন অন ডিউটি পুলিশ অফিসারের গায়ে হাত দেয়, তাদেরকে মারধর করে? এটা কি আমাদের দেশের আইন? কাঠগোড়ায় দাঁড়িয়ে থাকা আসামিটি পুলিশকে আক্রমণ করে, পুলিশকে আহত করে, অনেক মারধর করে। ইওর অনার, আমার বাদীপক্ষ বন্ধু হয়তো ভুলে যাচ্ছে যে কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা আমার আসামি মক্কেল, তিনি কিন্তু যখন ঘটনাটা ঘটে সেখানে উনি উপস্থিত ছিলেন না। তাহলে এটা উনি কিভাবে বলতে পারছেন যে আমার মক্কেল পুলিশদেরকে আহত করেছে এবং মারধর করেছে? ইওর অনার, আমার কিন্তু এখনও বলা শেষ হয়নি। তাছাড়া আমি যে কথাগুলো বলেছি তার যথাযথ প্রমাণ আমার কাছে আছে। আপনারা যদি প্রমাণ চান তাহলে আমরা আপনাদের সামনে প্রমাণ পেশ করতে পারি। অর্ডার, অর্ডার, সাইলেন্স ইজ দ্য কোর্ট। সবাই শান্ত হন, কোর্টের মধ্যে কেউ বিশৃঙ্খলা করবেন না। আচ্ছা, আপনি যে বলছেন আসামির বিপক্ষে সকল প্রকার প্রমাণ আপনার কাছে আছে, তাহলে যেসব প্রমাণ আপনি কোর্টের সামনে পেশ করুন। ইওর অনার, ঘটনাস্থলে সেদিন পুলিশরা আসামি ধরতে গিয়েছিল, কিন্তু আসামিকে ধরতে গিয়ে পুলিশরা আহত হয়ে ফিরে আসে। ইওর অনার, তাহলে আমি সর্বপ্রথম পুলিশ কনস্টেবল রফিককে কাঠগোড়ায় আসার জন্য অনুরোধ করছি। পুলিশ কনস্টেবল রফিক মিয়া হাজির। তাকে কাঠগড়ায় আসার জন্য অনুরোধ করা হচ্ছে। এই নিন, ধরুন। যাহা বলিব সত্য বলিব, সত্যিও বলিব, মিথ্যা বলিব না। মিস্টার রফিক, আপনি তো একজন পুলিশ কনস্টেবল, তাই না? আগে হ্যাঁ, আমি একজন সাধারণ পুলিশ কনস্টেবল। আপনারা যেদিন ওসির কথা মতো সেখানে আসামি ধরতে যান ঘটনাস্থলে, কিন্তু ঘটনাস্থলে আসামি ধরতে গিয়ে আসামি দলের অনেকে আপনাদের পুলিশের উপর আক্রমণ করে। এটা কি আদৌ সত্য ঘটনা ছিল? আগে হ্যাঁ, আমরা সেদিন ওসি স্যারের কথা মতো সেখানে আসামি ধরতে যাই, কিন্তু সেখানে গিয়ে একটা বিশৃঙ্খলা তৈরি হয়। আমরা আসামিকে ধরে গাড়িতে যখন নিতে যাব তখন এলাকায় কিছু মহিলা এসে আমাদেরকে বাধা দেয়। তারপর আমাদের সাথে তাদের কথোপকথন কাটাকাটি হয়। সব ঠিক আছে,
তারপর কি হয়েছিল তা দয়া করে বিস্তারিত আমাদের জর্জ সাহেবের সামনে পেশ করুন। আগে স্যার, তারপর তাদের সাথে আমাদের ঝামেলা হয়। তারা আমাদেরকে আসামি নিতে আসতে দিবে না। এ নিয়ে তাদের সাথে হাতাহাতি হতে থাকার সময় তাদের সাথে আমাদের সংঘর্ষ লেগে যায় এবং সেখানকার মহিলারা আমাদের অনেক মারধর করে। তারপর যখন আমরা তাদের সাথে পেরে উঠতে না পারছিলাম না, তখন আমরা 5টা থানার পুলিশ নিয়ে এসে তাদের সাথে মোকাবিলা করি। ইওর ওনার, পয়েন্ট টু দ্য নোটেড। মিস্টার রফিক যা বললেন, ওনারা সেদিন আসামি ধরতে গিয়েছিল, কিন্তু আসামি ধরে আনতে গিয়ে পুলিশ সেখানে আসামির পক্ষে মানুষের হাতে যাকে বলে গোলা ধোলানি খায়। আচ্ছা মিস্টার রফিক সাহেব, বলেন তো কাঠগোড়ায় দাঁড়িয়ে থাকা আসামি সেদিন ওই ঘটনাস্থলে কি উপস্থিত ছিল? ইওর ওনার, সেদিন ঘটনাস্থলে এত বিশৃঙ্খলা হয়েছিল যে সবাইকে চেনা সম্ভব ছিল না, বরং অসম্ভব ছিল। কেননা সেখানে এত মানুষজন হয়েছিল যে বলার বাইরে। তবে আমার মনে হয় কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা আসামি সেদিন ওই ঘটনাস্থলে উপস্থিত ছিল। পয়েন্ট টু দ্য নোটেড ইওর অনার। মিস্টার রফিক যা বললেন তাতে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে সেদিন কাঠগোড়ায় দাঁড়িয়ে থাকা আসামি ওইখানে উপস্থিত ছিল। ইওর অনার, আমার বাদীপক্ষ উকিল হয়তো ভুলে যাচ্ছেন একটা কথা। যখন পুলিশ আসামি ধরতে যায় তখন বাজে 12টা, এবং গণ্ডগোলটা যখন বাধে তখন সময় বাজে 12:30। এর মধ্যে পুলিশ আর এলাকার মানুষের ঝামেলা হয়, এটা আমরা মানছি, কিন্তু ঝামেলাটা কেন হয় সেটাও তো জানতে হবে। সেখানে আসলে কি আমার মক্কেল উপস্থিত ছিল কিনা এটাও কিন্তু এখনো যথেষ্টভাবে প্রমাণিত হয়নি। আরে বন্ধু, আপনি হয়তো ভুলে যাচ্ছেন যে পুলিশ ওখানে গিয়েছিল আসামি ধরতে। তারা আইনের কাজে বাধা দিয়েছে বলেই পুলিশ তাদের উপরে ডান্ডা চালাতে বাধ্য হয়েছে। না না বন্ধু, আমি ভুলিনি, ভুলে যাচ্ছেন আপনি। ইওর অনার, আপনি অনুমতি দিলে আমি কিছু কনস্টেবল রফিক সাহেবকে জিজ্ঞাসাবাদ করতাম। শিওর, পারমিশন গ্রান্টেড। থ্যাংক ইউ ইওর অনার। মিস্টার রফিক সাহেব, আপনি যা বলেছেন তা সব ভেবেচিন্তে বলেছেন তো? আগে হ্যাঁ, ওই ঘটনাস্থলে যা ঘটেছিল আমি সবটুকু জজ সাহেবের সামনে পেশ করছি। ও আচ্ছা, ধন্যবাদ তাহলে আপনাকে। তাহলে আমি আপনাকে যে প্রশ্নগুলো করব আশা করছি তার সঠিক উত্তর পাবো। আপনার যা জিজ্ঞাসা করার আছে আপনি করতে পারেন, আমি তার প্রত্যেকটি সঠিক জবাব দেব। আপনারা সেদিন ওসি সাহেবের কথা শুনে আসামি ধরতে যান, কি ঠিক তো? আগে হ্যাঁ, সেদিন ওসি সাহেবের কথাই আমরা যাই। ঘটনাস্থলে আপনারা আসামি ধরেন, তারপর সেখানে আসামিকে গাড়িতে তুলতে গেলে এলাকার মানুষের সাথে আপনাদের সংঘর্ষ হয়। আগে হ্যাঁ, তাদের সাথে আমাদের একটা সংঘর্ষ হয়। ইওর অনার, পয়েন্ট টু দ্য নোটেড। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন, আসামিদের নামে কেস করা হয়েছে তাই না? তাহলে আপনারা ওয়ারেন্ট কাগজ ছাড়া কি করে আসামি ধরতে গেলেন? মানে স্যার, ওই মানে আর কি। কি হলো বলেন বলেন, এভাবে তোতলাচ্ছেন কেন বলুন, আমরা শুনি। আসামিকে ওয়ারেন্ট কাগজ ছাড়া আপনারা কিভাবে ধরতে গেলেন এটা একটু আমাদেরকে শোনান। ইওর অনার, সেদিন ওসির কথাই পুলিশরা সেখানে গিয়ে আসামি ধরতে যায়, কিন্তু আসামিদের নামে কোনো ওয়ারেন্ট কাগজে বের হয়নি। আসামির পক্ষে সবাই ওয়ারেন্ট কাগজ দেখতে চাইলে পুলিশ তাদেরকে বিভিন্ন প্রকারভাবে থ্রেট দেয়, যার কারণে এলাকার মানুষ ক্ষেপে যায় এবং এলাকার মানুষ আর পুলিশের সাথে একটা সংঘর্ষ হয়। কি হলো মিস্টার রফিক, আপনি বলছেন না কেন? সেই দিন ওয়ারেন্ট কাগজ ছাড়া আপনি আসামি কিভাবে ধরতে গেলেন তা আমাদের সবাইকে বলুন, আমরা শুনি। আপনি কোর্টের সময় অথচ নষ্ট করছেন অযথা। একদম করবেন না। আপনি যা যা জানেন তা সঠিকভাবে আমাদেরকে বলুন, না হলে আপনার উপরে আইনি ব্যবস্থা প্রয়োগ করা হবে। জি স্যার। আর স্যার, সেদিন আমরা ওসি স্যারের কথায় সেখানে যাই। কার নামে ওয়ারেন্ট হয়েছে স্যার আমাদের বলে দিয়েছিল, আমরা সে অনুযায়ী আসামি ধরতে যাই। সেখানে আমরা আসামি ধরতে গিয়ে যখন গাড়িতে তুলতে যাব, ঠিক তখন এলাকার মানুষ আমাদের গাড়িতে আসামি তুলতে দেবে না। তাদেরকে আমরা ওয়ারেন্ট কাগজ দিয়েছি, তাদের নামে কেস ওয়ারেন্ট হয়েছে, তারপরেও তারা আমাদের উপর আক্রমণ করে। আমরা তাদের আক্রমণে নিজেদের রক্ষা করতে পারছিলাম না বলে আরও 5টা থানার পুলিশ নিয়ে সেখানে গিয়ে তাণ্ডব চালাতে বাধ্য হই। মিস্টার রফিক, আপনি আবার মিথ্যা বলছেন। আপনি কোর্টে দাঁড়িয়ে একজন আইনের পুলিশ অফিসার হয়ে, আইনের রক্ষক হয়ে আপনি আইনের অপব্যবহার করছেন। এটা কি হচ্ছে ইওর অনার? উনি একজন ভিকটিমের উপর চেঁচামেচি করতে পারেন না। উনি একজন সরকারি পুলিশ অফিসার, উনি কেন মিথ্যা বলতে যাবে? আইন রক্ষা করাটা তাদের দায়িত্ব। আর সেদিন সেখানে কাঠগোড়ায় দাঁড়িয়ে থাকা আসামি ওই জায়গায় মানে ঘটনাস্থলে উপস্থিত ছিল। আগে জি স্যার, সেদিন কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা আসামি মানে মিস্টার ঈশান ওই দিন ঘটনাস্থলে উপস্থিত ছিল। আর উপস্থিত ছিল বলে আমরা তাদেরকে সেখান থেকে তুলে নিয়ে আসি, এবং কাউকে এমনিতেই তুলে আনতাম না, তারা পুলিশের গায়ে হাত তোলে।
তারা ওয়ান ডিউটি পুলিশ অফিসারকে সেখানে গণধোলাই দেয়, তাই তাদেরকে ধরে নিয়ে আসা আমাদের। জাস্ট ইওর অনার, আমি এতটুকুই জানি। ইওর অনার, এখানে স্পষ্ট মিস্টার রফিক ঘটনাস্থলে সব কিছু আমাদের সামনে খুলে বলেন। এটা এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ঘটনাস্থলে সেদিন কাঠগোড়ায় দাঁড়িয়ে থাকা আসামি উপস্থিত ছিল। তাই আপনার কাছে একটাই অনুরোধ, এরকম অপরাধীদের একটা বড় ধরনের সাজা প্রার্থনা করছি, যাতে করে কোনো পুলিশ অফিসারের গায়ে হাত দেওয়ার সাহস না পায়। দ্যাটস ইওর অনার। এই সকল কথা শুনে ঈশানের মাথা গরম হয়ে যায়। আমি আগেই বলেছিলাম যে আমাদের গল্পের নায়কের একটু রাগ বেশি। সে কখন কি করে সে নিজেই জানে না। তাই আর কোনো কিছু না ভেবে তার কাছে দাঁড়িয়ে থাকা পুলিশের অফিসারের রিভলভারটা নিয়ে শাট করে রফিক নামের সেই পুলিশ অফিসারের কপাল একদম ভরে দিল। মুহূর্তেই যেন পুরো আদালতটা একদম নিস্তব্ধ হয়ে গেছে। তারপর দৌড়ে গিয়ে সেই উকিলের হাঁটুর উপর একটা পা রেখে ক্যারাটে স্টাইলে এমনভাবে ভেঙে দিয়েছে মনে হচ্ছে যেন পাথর ভাঙতেছে। এরকম শব্দে আদালত পুরো কেঁপে উঠেছে। আদালতের ভিতর দাঁড়িয়ে থাকা ব্যক্তিগুলো এরকম শব্দের পিছনে যেতে গিয়ে যে যার মতো একে অপরের উপর উল্টে পড়েছে। আর আমাদের জজ সাহেব তো বন্দুকের গুলির শব্দে এবং হাঁটু ভাঙার শব্দে সেই জায়গা মলমূত্র করে ফেলেছে। এরকম বিকট আওয়াজে পুরো পঞ্চগড় ডিস্ট্রিক্ট কেঁপে ওঠে। যে যেখানে আছে সেই জায়গা ত্যাগ করে হুড়মুড় করে সে আদালতের ভেতরে ঢুকে যেন পুরোটাই আদালত মুহূর্তের মধ্যে হাজার হাজার মানুষ দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে। আর্মি, র্যাব, পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, সিআইডি দিয়ে পুরো আদালতটা ঘিরে ফেলেছে। সাথে পুরো পঞ্চগড় ডিস্ট্রিক্টটা কেউ পাচ্ছে না ঢুকতে, কেউ পাচ্ছে না বের হতে। পুরো পঞ্চগড় ডিস্ট্রিক্টটা যেন মুহূর্তের মধ্যেই থমকে যায়। কেউ ভাবেনি এরকম একটা ঘটনা ঘটতে পারে। জজ সাহেবের তো ভয়ে মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। তারপরও ভয়ে ভয়ে দাঁড়িয়ে চিল্লিয়ে বলে ওঠে, এই কে কোথায় আছো? কে কোথায় আছো? একে হ্যান্ডকাপ লাগাও, সাথে এখনই ডান্ডা বেড়ি পড়াও। হি ইজ এ ডেঞ্জারাস ক্রিমিনাল, পুরো সাইকো ক্লিলার। যেভাবে গুলিটা করলো আমি তো এখনই ওপরে টিকিট কেটে ফেলছিলাম আর কি। আরে বাবা, তুমি এটা কি করলে? তোমার হয়তো আমি লড়াই করছিলাম। আজকে না জামিল হলে তুমি কালকে হতে পারতে, কিন্তু তাই বলে তুমি একটা মার্ডার একজনকে একেবারে জীবন্ত মেরে ফেললে। এখন তো তুমি পুরো কেসটা উল্টে দিলে। তারপর আর্মি অফিসাররা ঈশানকে হ্যান্ডকাপ সাথে ডান্ডাবি পরায় এবং পুরো 40 জন অফিসার তাকে চারদিক থেকে ঘিরে রাখে। তারপর জজ বলে ওঠে, পুরো কোর্টটা, পুরো আদালতটা এক্ষুনি ফাঁকা করার ব্যবস্থা করো, কেউ যেন ভেতরে ঢুকতে না পারে। তারপর জজের কথা মতো পুরো আদালতটা ফাঁকা করে দেওয়া হয়। আদালতের ভেতরে কাউকে প্রবেশ করতে দিচ্ছে না। অন্যদিকে জজ মনে মনে বলে, আরে বাপরে, গুন্ডা ছেলেটা এক্ষুনি আমার মান সম্মান সব খেয়ে ফেলতো, সাথে আমাকে ওপরের টিকিট ধরিয়ে দিয়েছিল। ছি ছি, মানুষ দেখলে কি ভাববে আমাকে? আমি জর্জ কোর্টের জর্জ হয়ে কি না শেষমেশ প্যান্টে হিসু করে ফেললাম। আর প্যান্টি বা হিসু করব না কেন? যেভাবে বেটা গুলি করছে আর তার হাঁটুটা ভেঙেছে, যেন পুরো আদালতটা কেঁপে উঠছে। যাই হোক বাবা, আর বেশি দেরি করা যাবে না। এরই মধ্যে তাড়াহুড়ো করে আমাকে ঘোষণা করতে হবে। কথায় আছে, চাচা আপন জীবন বাঁচান। এই শোনো তোমরা, আসামিটাকে এখানে সবাই পাহারা দেবে, এ যেন কোনো রকম আর অন্যায় না করতে পারে। আমি একটু ফ্রেশ হয়ে আছি, এসে এর আজকের আমি ঘোষণা করব। অন্যদিকে ঈশানের জন্য তার পুরো এলাকার মানুষ চিন্তা করছে আর বলতে থাকে, আমার ছেলেটা একদম বদমেজাজে আছে। আমি ভাবতেই পারিনি সে একটা মাদ্রাসার পড়ুয়া ছাত্র হয়ে কিনা শেষমেশ একজন পুলিশকে হত্যা করলো, সাথে একজন উকিলের হাঁটুটা ভেঙে দিল। আমার ছেলের এত সাহস, আর আমি মা হয়ে সেটা জানতেও পারলাম না। ঈশান তো আমাদের সবাইকে চিন্তায় ফেলে দিল। সে এরকম একটা কাজ করবে আমি ভাবতে পারিনি। অবশ্য আমি এটা আগে থেকেই জানতাম যে সে মিথ্যা সহ্য করতে পারে না। আর ওই উকিল তার নামে এত সব মিথ্যা বানিয়ে বানিয়ে বলছে যে, আর ওই পুলিশ অফিসার তো তার মতোই, কেননা যেটা নয় সেটা বলছে।
আরে তোমরা এত সব কি বলছো, একটু চুপ করবে প্লিজ? এমনিতেই টেনশনে আমি বাঁচি না, তোমরা আবার দাঁড়াও, আমি উকিল সাহেবকে ফোন করে এখানে আসতে বলি, দেখি এরপর ব্যাপারটা কি হয়, উনি কি বলেন আমরা শুনি একটু। এরপর মিজানুর সাহেব তার উকিলকে কল করে তাদের কাছে আসতে বললেন। কিছুক্ষণের মধ্যেই উকিল এসে বলতে শুরু করলো, আরে ভাই মিজানুর সাহেব, আপনি বলবেন না যে ঈশান সেই ছেলেটি একটু বদমেজাজি, সে মিথ্যা সইতে পারে না, তাহলে আমি কেসটা একটু অন্যভাবে হ্যান্ডেল করতাম, কিন্তু কে জানে যে আমার মক্কেল এটা মার্ডার করে ফেলবে। আর যেভাবে মার্ডারটা করেছে, সাথে আমার বাদী পক্ষ উকিলের হাঁটুটা ভেঙেছে, মনে হচ্ছে সে কোন গ্যাং লিডার। তাহলে উকিল সাহেব এখন করণীয় কি? আসলে সে একজন হুজুর আর একটা মসজিদে ইমামতি করে, সে কখনো মিথ্যাকে প্রশ্রয় দেয় না, আর পুলিশ যায় নাই তাই বলছে, সাথে ওই উকিল তো একটার পর একটা মিথ্যা বলে যাচ্ছে, তাই হয়তো সে আর নিজের আর কি কন্ট্রোল না করতে পারেনি, সেটাকে উপরের টিকিট ধরিয়ে দিয়েছে, সাথে ওই উকিলটাকে সারা জীবনের জন্য হাঁটাচলা বন্ধ করে দিয়েছে। আমার তো মনে হয় হাঁটাচলা আমার বাদী পক্ষ উকিলের হয়নি, হয়েছে আমার মক্কেল ঈশানের। এখন থেকে কারাগারে পচে মরার দিন, কেননা সরাসরি জজ সাহেবের সামনে মার্ডার একটা করেছে। এখন কেসটা যে আমি কিভাবে হ্যান্ডেল করব নিজেই বুঝতে পারছি না। উকিলের এই কথা শুনে ঈশানের মা বলে ওঠে, উকিল সাহেব, আপনি আমার সহজ সরল ছেলেটাকে বাঁচান দয়া করে। প্রয়োজনে আমরা মাটি বেচে তার পিছনে খরচ করতে রাজি আছি। তারপরে আপনি আমার ছেলেটাকে জেল থেকে বাইরে বের করার ব্যবস্থা করুন। আচ্ছা, আমি দেখি কি ব্যবস্থা করতে পারি, আপনার কোনো টেনশন করবেন না, আপনারা বাইরে থাকুন, কারণ আপনাদের আর ভেতরে যেতে দেবে না, ওখানে এখন সব সরকারি কর্মকর্তারা থাকবে। এই বলে উকিল সাহেব সেখান থেকে চলে গেলেন। কোর্টের ভেতরে জজ সাহেবও হাজির হয়েছেন কোর্টের ভেতরে। অন্যদিকে কোর্টের ভেতরে পুলিশ, র্যাব, আর্মি, সিআইডি অফিসার, পুরো সরকারি অফিসার আর সরকারি কর্মকর্তা দিয়ে আদালত ভরপুর। এবার জজ বলে ওঠে, এ কেসের রায় আজকে শুনানি দেওয়া হবে, কেননা আমরা সামনেই আসামি একজন সরকারি পুলিশ অফিসারকে হত্যা করেছে, সাথে একজন উকিলকে আহত করেছেন। যেহেতু সব আমার চোখের সামনে প্রমাণিত হয়েছে, তাই আর কোনো কিছু প্রমাণ ছাড়াই এই কেসের রায় ঘোষণা করা হইবে। এটা শুনে আসামি পক্ষের উকিল বলে ওঠে, জর্জ সাহেব, আমার কিছু বলার আছে, এ কেসের এমনি শুনানি দাও তো ঠিক হবে না। সেই পুলিশ অফিসার মিথ্যা বলছিল এবং আমার বাদীপক্ষ উকিল দুজনে মিলেই কেসটাকে মিথ্যা মায়াজালে ফাঁসাচ্ছিল বলে তো আমার মক্কেল এই কাজটা করতে বাধ্য হয়, কারণ আমার মক্কেল একজন হুজুর, তিনি একটা সরকারি মসজিদে ইয়ামতি করেন, তিনি কি করে মিথ্যা সহ্য করবেন আপনি বলুন। আপনি চাইলে কোনো সরকারি অফিসারের মাধ্যমে তদন্ত করতে পাঠাতে পারেন যে আমার মক্কেলের কোনো খারাপ রেকর্ড আছে কিনা। ধুর মিয়া, আপনি কি বলেন? আপনি জর্জ না আমি জর্জ? আপনি রায় দিবেন না আমি রায় দিব? আপনি আমার উপরে কথা বলার সাহস কোথা থেকে পান? আমার সামনে আপনার মক্কেল একটা মার্ডার করেছে, একজন অন ডিউটি পুলিশ অফিসারের কপালে পুরো 6টা বুলেট ভরে দিয়েছে, একজন উকিলের হাঁটু ভেঙে দিয়েছে, আর আপনি বলছেন আরও প্রমাণের দরকার? মানে? এই কথা শুনে ঈশানের পুরো মাথা গরম হয়ে যায়। হাতের রগ, পায়ের রগ, কপালের রগ ফুলে উঠেছে, স্পষ্ট বোঝাই যাচ্ছে, কেননা সে যখন রেগে যায় তখন তার চোখ দুটো লাল রক্তবর্ণ ধারণ করে। জর্জ এরকম চেহারা দেখে মনে মনে বলতে থাকে, কিরে বাবা, এবার আমার দিকে যেভাবে তাকাচ্ছে কেন? আমি কি আবার কোনো কিছু ভুল বললাম নাকি নেক্সট টার্গেট হিসেবে আমি আছি? না জীবনের রিস্ক নেওয়াটা যাবে না? এর এখানে একটা ব্যবস্থা করতে হবে। এই তোমরা সবাই ঠিক করে তাকে ঘেরাও করো, সেজন্য আর যেন কোনো রকম অপরাধ করতে না পারে। জর্জের কথা মতো সকল অফিসার মিলে তাকে আবার খুব কাছ থেকে বন্দুক দিকে ঘিরে ধরে। প্রায় 40টি বন্দুক তার দিকে তাক করা, কিন্তু ঈশানের যেন কোনো ভয় ডরই করছে না, বরং সে কুমফু স্টাইল, ক্যারাটে স্টাইলের মতো নিমিষেই তাকে পরিয়ে দেওয়া হ্যান্ডকাফ এবং ডান্ডাবির ছিঁড়ে ফেলে।
এটা দেখে তো যে সকল পুলিশ অফিসাররা তাকে বন্দুক তাক করেছিল একে একে সবাই বন্দুক ফেলে দিয়ে ভয়ে ভয়ে পিছুতে থাকে। অন্যদিকে জর্জ এরকম দৃশ্য দেখে যে যার মতো পিছনে যেতে লাগে। কারো আর সাহস হয় না ঈশানের সামনে যাওয়ার, কেননা যে পুরো একটা লোহার ডান্ডা বেরিয়ে ছিঁড়ে ফেলেছে, সাথে একটা হ্যান্ডকাফ যেগুলো চাবি ছাড়া কোনোভাবেই খোলা সম্ভব নয়, সেরকম লোহার শিকলগুলো সে নিমেষে ছিঁড়ে ফেলে। কেননা একজন আর্মি কমান্ডের ক্ষমতা বা শক্তি নেই এরকম একটা ডান্ডা বেরি আর হ্যান্ডকাফ ছিঁড়ে ফেলার, সেখানে তার মতো একটা চুনোপুটি ফুসকে কিনা কোনো ট্রেনিং ছাড়াই ডান্ডা বেরি আর হ্যান্ডকাফ ছিঁড়ে ফেলেছে, তাই ভয়ে কেউ সামনে এগোতে সাহস পাচ্ছে না। অন্যদিকে আবার ঈশান কাঠগোড়া থেকে নেমে সোজা এগোতে থাকে। তার এরকম এগোনো দেখে সকল অফিসাররা যে যার মতো পেছোতে থাকে। জজ ভয়ে দাঁড়িয়ে গেছে, কিন্তু ঈশান সামনে যেতে যেতে হঠাৎ মাঝখানে থেমে যায়। পরনে থাকা জুব্বাটা খুলে ফেলে। এখন পরনে শুধু তার একটা ছোট প্যান্ট। তার এরকম দৃশ্য দেখে জজ ভয়ে ভয়ে বলতে থাকে, আরে বাবা, আরে বাবা, তুমি কি করছো এসব? নিজে পরনে থাকা জুব্বাটা কেন খুলতেছো? ইস, কোটের কি আজকে একটা অবস্থা হয়েছে। জজের কথা শুনে ঈশানের মাথা আরও বিগড়ে যায়। ঠান্ডা মেজাজের সেই ছেলেটি যেন আজকে কথায় কথায় রেগে যাচ্ছে। ঈশান এবার বলতে শুরু করে, জর্জ সাহেব, আমি সর্বপ্রথম ক্ষমা চাচ্ছি কোর্টের নিয়ম কারণ অমান্য করার জন্য। আমার শরীরে আশা করি দেখতেই পাচ্ছেন অনেকগুলো আঘাতের চিহ্ন। এতগুলো আঘাতে চিনো কোথা থেকে এলো, কেন এলো, এইসব জিজ্ঞাসা করবেন না। হ্যাঁ হ্যাঁ বাবা, তুমি তুমি বলো বাবা, তুমি বলো তোমার সাথে কি হয়েছে। তুমি সবটা সবটা খুলে বলো, আমরা শুনছি, আমরা সকলেই শুনছি, তুমি বলো। সেদিন আমি আর আমার মা মিলে দুইজনের রাস্তা দিয়ে হেঁটে আসছিলাম। আমাদের এলাকাতে মাটি নিয়ে যে সমস্যাটা হয়েছিল সেইখানে ওই ঘটনাস্থলের রাস্তা দিয়ে আমরা হেঁটে আসছিলাম। বাজার থেকে তো কিছু পুলিশ অফিসার এসে আমাদের সাথে অসভ্যতামি করে জোরাজুরি করে, আমরা তাদের প্রতিবাদ করি। এই কারণে পুলিশ আমাদের রাস্তা থেকে অকারণে তুলে নিয়ে আসে। এটা কোন ধরনের আইন আপনি আমাকে বোঝান? বাংলাদেশের জনগণ কি কোনো স্বাধীনতা নেই? যাকে যেখানে থাকবে সেখান থেকে তাকে নিয়ে আসবে? এটা কেমন আইন? কোন আইন আপনি আমাকে বোঝান? তারপর তারা আমাকে সেখান থেকে তুলে নিয়ে আসে আমার মার সাথে। রাতে আমাকে জিজ্ঞাসা করার জন্য ওসির রুমে নিয়ে যাওয়া হয়, আমিও যাই। সেইখানে যাওয়ার পর ওসির সাথে আমার কথা কাটাকাটি হয়। তাই বলে কি ওসি আমাকে রাতের অন্ধকারে কুত্তার মতো পিটাবে। এটা কি বিচার হবে তাহলে? আমি জানি আমাকে মিথ্যা কেসে ফাঁসানো হয়েছে। পুরো দুনিয়া, পুরো এলাকা জানে যে আমি কোন ধরনের মানুষ। আমি মিথ্যে কোনোদিন প্রশ্রয় দিই না। আমার ক্যারেক্টারে যে ভুল করে তাকে ক্ষমা করি, যে অন্যায় করে তার অন্যায়ের জবাব দিই। কিন্তু বাবা, তুমি তো আমার চোখের সামনে একজন অন ডিউটি পুলিশ অফিসারকে মেরে ফেলেছো। 6টা বুলেট ভরে দিলে তার কপালে। একজন উকিলের হাঁটুও ভেঙে দিলে, এমনভাবে হাঁটুটা ভাঙলে যেন পুরো আদালতটা কাঁপছিল। এত কিছু দেখার পর আর শোনার পর তোমাকে কি আর ছাড় দেই বলো? তাছাড়া তোমাকে দেখে একদম ক্রিমিনাল মনে হচ্ছে না। কেননা যেভাবে তুমি ডান্ডা বেড়ি আর হ্যান্ডকাপ ছেড়েছো, তাতে করে একজন আন্ডারওয়ার্ল্ডের মস্তান ছাড়া আর কিছুই মনে হচ্ছে না। একজন আর্মি কমান্ডো এই ডান্ডা বেড়ি আর হ্যান্ডকাপ এভাবে ছিঁড়তে পারবে না, যেভাবে তোমার মতো চুনোপুটি কিনা এটা করে দেখেছে। তাহলে তোমার কথা কি করে বিশ্বাস করি বলো? জজ সাহেবের এমন কথা শুনে ঈশান এগিয়ে এসে চিল্লিয়ে চিল্লিয়ে বলতে থাকে, জর্জ সাহেব, অনেক হয়েছে, অনেক হয়েছে, আর না। এখন আমি যেটা বলবো সেই অনুযায়ী কাজ না হয় আমি নিজেই নিজেকে মেরে ফেলবো। আর না হলে আমি যাদের কারণে আজকে এই উপস্থিত মধ্যে রয়েছি তাদের প্রত্যেক কয়টিকে মেরে নিজে মরবো এবং শেষে আপনাকে ফাঁসিয়ে যাব। এই কথা শুনে জর্জ সত্যমতো খেয়ে যায় আর মনে মনে ভাবতে থাকে, আরে বাবরে বাপ, একে বেশি ঘাঁটা যাবে না। এ যত তাড়াতাড়ি সম্ভব কেসটা এখানেই ডিসমিস করতে হবে। তাছাড়া সবার জীবন কিন্তু একটা মায়া আছে এবং কেউ কারো আপনজনকে হারাতে চায় না, তাই না জর্জ সাহেব? যেমন আমি আপনার পরিবারের কাউকে কি হারাতে চান? চান না তো। এবং ধরুন আপনি গাড়ি নিয়ে বাসার উদ্দেশ্যে যাচ্ছেন,
হঠাৎ একটা গাড়ি কোথা থেকে এসে যেন আপনার গাড়িটাকে দুমড়ে মুচড়ে উড়িয়ে দিল এবং আপনি গাড়ি তুলে চাপায় পুড়ে গেলেন, শুটকি হয়ে গেলে। তো আপনি কি করবেন? তাছাড়া বেশি কেউ নেই, আছে শুধু বৃদ্ধ মা আর বাবা, সাথে বউ আর এক মেয়ে, তাই না স্যার? ঈশানের মুখের কথা শুনে জর্জ সহ সেখানে উপস্থিত থাকা সবাই অবাক। সে জেলের মধ্যে বসে থেকে কি করে তার পুরো ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড বলে দিতে পারলো, কেননা কেউ জানে না যে তার পরিবারে কে আছে। শুধু এতটুকুই জানে যে তার একটা পরিবার আছে। জর্জ ঈশানের কথা শুনে থতমত খেয়ে যায় আর মনে মনে বলতে থাকে, মানে ওই আর কি। আচ্ছা, এই ছেলে আমার সম্বন্ধে এত কিছু কি করে জানে? নাকি সে আমাকে কোনো ইঙ্গিত দিয়ে বোঝাচ্ছে যে আমার পুরো পরিবার বিপদে? না না, একবার ফোন করে দেখি তো। এরপর জজ সাহেব ফোন দেয়, কিন্তু ফোন দিয়ে দেখে শুধু সুইচ অফ আর সুইচ অফ। তা দেখে ঈশান বলে ওঠে, কি স্যার, কোনো সমস্যা নাকি? এটা বলে ঈশান মনে মনে হাসতে থাকে আর বলতে থাকে, পাবেন কি করে স্যার, কেননা তারা তো আগেই আপনার ফ্যামিলি থেকে সকল ফোন আর ল্যান্ডলাইন কেটে দেয়। অন্যদিকে জজ সাহেব মনে মনে ভাবতে থাকে, না না, তার মানে আমার ফ্যামিলির মানুষের কিছু হয়নি। না, তার মানে এই ঈশান নামের আসামিটাকে বেকসুর খালাস দিতে হবে, না হলে আমার পরিবারের ক্ষতি হতেও পারে। তাদের কিছু হয়ে গেলে নিজেকে তো কোনো দিন ক্ষমা করতে পারবো না আমি। না, আমাকে এক্ষুনি কেসের রায় ঘোষণা করতে হবে। তারপর জজ নিজে মনে মনে কথা বলে তার রায় ঘোষণা করতে শুরু করলো। আমি এখনই এই কেসের রায় ঘোষণা করব। সবাই সাইলেন্স প্লিজ, অর্ডার অর্ডার, প্লিজ সাইলেন্স প্লিজ। কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা আসামি ঈশানের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা এই কোর্ট মিথ্যা ঘোষণা করছে, কেননা ঈশান নামের সেই ছেলেটি একজন মসজিদের ইমাম এবং তার বিরুদ্ধে কোনো রকম এখনও প্রমাণ সেরকম পেশ করা যায়নি। আর এখানে যে মার্ডারটা করা হয়েছে এবং উকিলের হাঁটু ভাঙা হয়েছে সেটা সম্পূর্ণ একটা অ্যাক্সিডেন্ট বলে ঘোষণা করা হচ্ছে, কারণ পুলিশ কনস্টেবল আর মিস্টার উকিল সাহেব সম্পূর্ণ মিথ্যে কথা বলেছিলেন। তাই কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা ঈশান নামের আসামিটাকে বেকসুর খালাস প্রদান করা হচ্ছে। এই কেসটা এখানেই মুলতবি ঘোষণা করা হলো। এটা বলার সাথে সাথেই সেখানে যত সরকারি কর্মকর্তারা ছিলেন তারা একবার তাকাচ্ছে ঈশানের দিকে, তো আরেকবার তাকাচ্ছে জর্জের দিকে, কেননা তারা ভাবতে পারছেন না একজন পুলিশকে জর্জের সামনে মার্ডার করা হয়েছে, তারপর এমনভাবে একজন উকিলের হাঁটু ভাঙা হয়েছে যে পুরো আদালত থরথর করে কাঁপতেছিল। এবং সেখানে দাঁড়িয়ে থাকা পুলিশ, র্যাব, আর্মি, নৌবাহিনী, সেনাবাহিনী সবাই অবাক জর্জের এরকম রায় ঘোষণা শুনে। অন্যদিকে জর্জ রায় ঘোষণা করে সোজা তার গাড়ি নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেয়, তার আপন মানুষদের কোনো বিপদ হয়েছে কিনা তা দেখার জন্য। আর এদিকে আমাদের গল্পের নায়ক মানে ঈশান সকল সরকারি কর্মকর্তাদের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে কোর্টের মেন গেট দিয়ে বের হয়ে যায়, সোজা তার মানুষদের কাছে চলে আসে। তাকে দেখে যে সবাই ভূত দেখার মতো তাকিয়ে আছে। ঈশানকে কোর্টের ভেতর থেকে এইভাবে বের হয়ে আসতে দেখে হাজির সাহেব বলে ওঠে, আরে 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 নিশান, তুই কিভাবে এখানে? এটা কিভাবে সম্ভব? তুই একটা মার্ডার করেছিস, একজনের হাঁটু ভেঙেছিস, তারপরও জজ সাহেব তোকে ছেড়ে দিল। আমি কি স্বপ্ন দেখছি? ঈশান বাবা, তোর কিছু হয়নি তো? তোকে আর আমি এই শহরে রাখবো না, তোকে আমি অন্য শহরে পাঠিয়ে দিব বাবা। তাদের সবার কথা বলার মাঝখানে উকিল সাহেব বলে ওঠেন, আপনাদের ছেলে যে ব্যান্টের মার দিয়েছেন তাতে জর্জ সাহেবের মুখটা দেখার মতো ছিল। আপনাদের ছেলে জর্জ সাহেবকে এমন পেঁচে ফেলেছে তাতে উনি ঈশানকে বেকসুর খালাস দিতে বাধ্য হয়েছেন। শুধু বেকসুর খালাস নয়, বরং কেসটা ডিসমিস করে দিয়েছেন। এই কেসের জন্য আর তাকে কোর্টে আসতে হবে না। উকিলের এরকম কথা শুনে সেখানে সবাই অবাক। অন্যদিকে এই পুরো পঞ্চগড় ডিস্ট্রিক্ট যেন হই হই রই রই করে কাণ্ডে পরিণত। যে যেখানে পাচ্ছে সে সেখান থেকে ছুটে আসছে ঈশানকে দেখতে।
যেখানে তার যাবজ্জীবন কারাদণ্ড হওয়ার কথা, সেখানে কিনা জজ সাহেব তাকে বেকসুর খালাস দিয়েছে। তাই মানুষ দলে দলে ছুটে আসে ঈশানকে দেখতে। এভাবে পুরো পঞ্চগড় ডিস্ট্রিক্ট এক সপ্তাহ হইচইয়ের মধ্যেই কেটে যায়। অন্যদিকে ঈশান বাড়িতে এসে আজ একটা ইসলামিক ফাউন্ডেশনে যাওয়ার প্রোগ্রাম আছে, তাই সে বাড়ির উদ্দেশ্যে যাওয়ার রওনা দেয়। অন্যদিকে ইউসুফ আওনার ও তার পুরো ফ্যামিলি, চেয়ারম্যান, মেম্বার, থানার ওসি, সেক্রেটারি ও কিছু চুনুপুটি নেতা পেতা সবাই মিলে বসেছে ঈশানকে আরও নতুন কেসে ফাঁসাবে বলে। সবার কথা বলার মাঝেই ওসি বলে ওঠে, শুনুন, আমি যেটা বলছি আমার কথা মতো যদি চলেন তাহলে আপনারাও বাঁচবেন আর আমিও বাঁচব। আমি ঘুষের চক্রে পুরো ফেসে গেছি, এমন আমার চাকরি নিয়ে টানাটানি। আরে ধুর মিয়া, আপনি একজন থানার ওসি হয়ে যদি ভয় পান, তাহলে আমরা সাধারণ মানুষ হয়ে প্যান্টের মলমূত্র ছেড়ে ফেলবো। আরে ইউসুফ, তুই এত উত্তেজিত কেন হচ্ছিস? একটু চুপ থাক। ওসি সাহেব, আপনি যেন কি বলতে চাচ্ছিলেন একটু বলুন তো, আমরা ব্যাপারটা শুনি। আমি যেটা বলছিলাম, আসলে আমি যেটা বলছি সেটা মন দিয়ে শুনতে হবে। আমি বলি কি, খেলাটা পুরো উল্টে গেছে। এখন আমাদের যেটা করণীয় সেটা হলো ওই ঈশান নামের ছেলেটার মূল মেরুদণ্ড ভেঙে দিতে হবে। আমি কি বোঝাতে চাইছি, আশা কিছু বুঝতে পারছেন? মেরুদণ্ড ভেঙে ফেলবো মানে? আপনি কি বলেছেন আমি কিছু বুঝতে পারতেছি না। আমার মাথার উপর দিয়ে যাচ্ছে সব। এত ঘোলাটে কথা না বলে একটু খোলাসা করে বলেন, যাতে ব্যাপারটা বুঝতে আমাদের সুবিধা হয়। মানে ঈশানকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে, আর তাকে না সরাতে পারলে তার মেইন পয়েন্টে আঘাত করতে হবে। এই পৃথিবীতে শুধুমাত্র তার বাবা মা বেঁচে আছে। এখন আমাদের তাকে না মারতে পারলে তার বাবা মায়ের উপর হামলা করতে হবে। আরে ওসি সাহেব, আপনি এসব কি যাতা বলছেন? আপনার মাথা ঠিক আছে তো? তাকে বা তার মা বাবাকে মার্ডার করলে এলাকাতে আর ঢুকতে হবে না, বরং এলাকাতে ঢোকার আগেই আমাদের দাফন কাফন হয়ে যাবে। যা এই এলাকার মানুষ সাংঘাতিক। যেখানে আপনার মতো পুলিশকে ভয় পায়নি, সেখানে আমাদের মতো চুনোপুটিদের পিষে ভর্তা বানিয়ে দেবে। আরে ওসি সাহেব, ভাইয়া তো ঠিকই বলেছে। এই কাজটা করলেও তো আমাদের মাটি তো দূরে থাক, বরং ভিটাবাটিও ছাড়তে হবে। কেননা তাদের রাস্তা থেকে তুলে নিয়ে গেছেন, তারা কোনো অপরাধী করেনি। আবার তাদেরকে আপনি মার্ডার করতে বলেছেন। তাদের একজনের মধ্যে কেউ যদি মার্ডার হয়, তাহলে আমাদের ভিটে বাড়ি সব কুলুপ দিয়ে পালাতে হবে। দেখুন মিস্টার আওনার এবং ইউসুফ সাহেব, যে একজন মসজিদের ইমাম, আমরা তাকে ভুলবশত রাস্তা থেকে বিনা অপরাধে তুলে নিয়ে গেছি এবং মিথ্যা কেসে তাকে ফাঁসিয়েছি। ওর পক্ষে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য যে 5টা পুলিশকে সিলেক্ট করেছিলাম, তাদের একজনকে সে মার্ডার করে দেয় আর একটা উকিলের হাঁটু ভেঙে দেয়, তাও আবার জজ সাহেবের সামনে। কিন্তু তারপর সে কোর্ট থেকে বেকসুর খালাস হয়ে বেরিয়েছে। ভাবতে পারছেন তার পাওয়ার সম্বন্ধে? কারণ তার এখন মান সম্মান অনেকটাই কমে গেছে। এখন সে যদি আমাদের এগেনস্টে কথা বলে তাহলে কি করবেন? তাই আমি বলছিলাম তাকে অথবা তার বাবা মাকে এই পৃথিবী থেকে সরাতে পারলে সে অনেকটাই ভেঙে পড়বে আর আমাদের এগেনস্টে যাওয়ার সাহস পাবে না। তাছাড়া আপনি তো টাকা দিয়ে আইন প্রশাসন, নেতাখেরা, জঙ্গল মহল সব কিনে রেখেছেন, তাহলে আপনাদের ভয় কই? আর আমার তো আছি, আমরা তো সাপোর্ট দেবই আপনাদের। এটাও ভাববার বিষয়। আচ্ছা ঠিক আছে ওসি সাহেব, যেহেতু আপনারা আমাদের সাপোর্ট দিবেন এবং আমরা টাকা দিয়ে যেহেতু কম বেশি সবাইকে কিনে রেখেছি, তাই একটা দুটো মার্ডার হলেও আমাদের সমস্যা হবে না ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে ওসি সাহেব, তাহলে এই কথাটাই থাকলো। আমরা দেখি কোনোভাবে মারতে পারি কিনা। আর তাকে তো এলাকায় কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি না। চিন্তা নেই, আমি আমার কিছু ছেলে পেলে দিয়ে ওদের খোঁজ লাগাচ্ছি এবং সুযোগ পেলে তাকে উপরে টিকিটটা ধরিয়ে দেব। শুধু আপনারা সাপোর্ট দেবেন, তাহলেই হবে। এই বলে তারা যে যার মতো নিজ গন্তব্য ও নিজেদের কাজ বুঝে নিয়ে কাজ করতে থাকে। অন্যদিকে ঈশান 2 দিন হয়ে গেছে একটা ইসলামিক ফাউন্ডেশনে গেছে ইসলামিক বিষয়ে কিছু আলোচনা করতে। তাহলে চলুন আপনাদের ঈশানের 2 দিনের যাওয়া অতীত একটু ঘুরিয়ে আনি। সে ইসলামিক ফাউন্ডেশনে গিয়ে কী করলো বা কী করেছে তা আপনাদের একটু শুনিয়ে নিয়ে আসি। সেখানে ঈশান বলতে থাকে, দেখুন, আমি এতদিন জেলে ছিলাম এবং কী কারণে ছিলাম তা নিশ্চয়ই আপনারা জানেন। আল্লাহ তাআলা আমাদের বলেছেন, তুমি ভুল করো কিন্তু অন্যায় করিও না। ইমাম সাহেব, আমার একটা কথা ছিল, যদি বলার অনুমতি দেন তো বলতে পারি? হ্যাঁ, আপনি বলুন, আপনার কি বলার আছে? ইমাম সাহেব, আমার কথাটা হলো, মা যখন বৃদ্ধ হয়ে যায় তখন তার ছেলে তার বউয়ের কথাই নিজের মাকে বৃদ্ধাশ্রমে কেন রেখে আসে এবং এই পাপের শাস্তি কী হতে পারে, আর এই
ঘটনাটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এটার প্রতি রোধ আমরা কিভাবে করব? আচ্ছা, তাহলে এই কথা। আচ্ছা শুনুন তাহলে, আপনাদের একটা ছোট্ট গল্প বলি। একদিন এক ছেলে তার মাকে তার বউয়ের কথাই বৃদ্ধাশ্রমে রাখার জন্য তার নিজের ছেলে তার অনেক জোরাজুরি করে। তখন তার মা বলে ওঠে, ঠিক আছে বাবা, তুই যেহেতু আমাকে বৃদ্ধাশ্রমে রাখতে চাচ্ছিস তাতে আমার কোনো দুঃখ নেই, তবে যাওয়ার আগে আমার একটা শেষ ইচ্ছে রাখবি? তারপর ছেলে বলে, বলো তোমার কি শেষ ইচ্ছেটা? তখন মা বলে ওঠে, বাবা আজকে বাজার থেকে ফেরার সময় আমার জন্য একটা আম নিয়ে আসবি, আর সেই আমটি রাতে তোর বুকের মাঝখানে রাখবি, সকালে ঘুম থেকে উঠে যেটা আমি খাবো। তারপর ছেলে, ঠিক আছে মা, তোমার কথা মতো হবে। রাতে ছেলেটি ঘুমানোর সময় আমটি তার বুকের মাঝখানে রাখে। সকালে ঘুম থেকে উঠে ছেলে গিয়ে মাকে বলে, মা তোমাকে তো আম দিতে পারবো না, কারণ রাতে ঘুমানোর সময় কখন যে আমটা আমার বুকের উপর থেকে পিঠের নিচে পড়ে যায় এবং চ্যাপটা হয়ে যায় বুঝতে পারিনি, তাই তোমাকে আম দিতে পারবো না। তখন মা বলে ওঠে, ওরে আমার পাগল ছেলে, আমি তো তোমাকে পরীক্ষা করার জন্য বাজার থেকে আম আনতে বলি, বাজারে তুই একটা রাত শুধুমাত্র একটি আম রাখতে পারিসনি, তাহলে আমি তোকে কিভাবে দিনের পর দিন আগলে রেখেছি ভেবে দেখেছিস একবার? আমিও যদি সেই দিন তাহলে অবহেলা করতাম, তাহলে তুইও আমার পিঠে চাপা পড়ে চ্যাপটা হয়ে যেতিস। এটা বলার পর সাথে সাথে ছেলে তার মায়ের পা জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে। আর মাপ চাই। কি যুবক ভাইরা, কিছু কি বুঝছেন? হুজুর, আপনি এত সুন্দর করে জিনিসটা বুঝিয়ে দিলেন যে বুঝেছি। সো আজকের পর থেকে তার বাবা মাকে অপমান করব না ইনশাল্লাহ। এভাবে সেখানে আরও অনেক কথা বলে ঈশান। আজকের রাতে ঈশানের গাড়িতে চড়ার কথা। অন্যদিকে ঈশানের বাবা মা গিয়েছে কিছু কেনাকাটা করতে করতে অনেক রাত হয়ে যায়। এদিকে তাদেরকে যে কেউ ফলো করছে সেটা তারা বুঝতেই পারছেন না। কেনাকাটা করে তারা রাত 12টার সময় কবরস্থান দিয়ে আসছিল। পুরো রাস্তায় যে আজকে কালো আধারে ছেয়ে গেছে। হঠাৎ কথা থেকে যেন কালো রঙের বেশ কয়েকটি কার তাদেরকে চারদিক দিয়ে ঘিরে ফেলে। তারপর তারা একে একে গাড়ি থেকে নেমে সোজা ঈশানের মা বাবার কাছে গিয়ে বলে, আজকে তোদেরকে গরুর মতো জবাই করব। এই তোরা কি দেখছিস? তাদেরকে ধর। অনেক দিন পর সুযোগ পেলাম, আজকে এদের উপরে টিকিট ধরিয়ে দিতে হবে। এটা বলার সাথে সাথে তাদের সাঙ্গপাঙ্গরা ঈশানের বাবা মাকে ধরে ফেলে। অন্যদিকে ঈশান তার মাকে ফোন দিচ্ছে এটা বলার জন্য সে আজকে রাতে বাসার উদ্দেশ্যে রওনা হবে, কিন্তু বারবার ফোন বন্ধ দেখাচ্ছে। কারণ ঈশান যখন ফোন করে তখন ইউসুফ তার মায়ের কাছ থেকে ফোনটা নিয়ে ভেঙে চুরমার করে ফেলে, তাই ফোনটা বারবার বন্ধ দেখাচ্ছে। এরপর হঠাৎ ইউসুফকে ঈশানের মায়ের পেটের মধ্যে ছুরি ঢুকিয়ে দেয়। সাথে সাথে ঈশানের মা এক গগন কাঁপানো চিৎকার দিয়ে ওঠেন। তারপর আওনার গিয়ে ঈশানের বাবার পেটে ছুরি দিয়ে আঘাত করে। তাদের এত জঘন্যভাবে ছুরি দিয়ে আঘাত করেছিল যে তারা ব্যথায় শুধু চিৎকার করছিল। এভাবে তারা অনেকক্ষণ তাদের ছুরি দিয়ে আঘাত করে নৃশংসভাবে। তখন ঈশানের মা বলে ওঠে, আমার ছেলে যদি জানতে পারে যে তোরা আমাদের হত্যা করেছিস, তাহলে তোদেরকে আমার ছেলে রাস্তার কুকুরের চেয়েও ভয়ঙ্কর মৃত্যু দেবে, কারণ তোরা তার কলিজায় আঘাত করেছিস। আমার ছেলে একদিন আমাদের খুনের প্রতিশোধ নিবে। এটা শোনার পর ইউসুফ আওনার এবং তার সাঙ্গপাঙ্গদের নিয়ে ঈশানের বাবা মাকে আরও অনেক ছুরির আঘাত করে সেখান থেকে চলে যায়। তারা ভেবেছিল ঈশানের বাবা মা এতক্ষণে মারা গেছে, কিন্তু না, তারা এখনও মরেনি। ঈশানের মা ব্যাগ থেকে একটা কাগজ বের করে রক্ত দিয়ে সেই কাগজটাতে একটা ছোট করে চিঠি লেখে। তারপর চিঠিটা এমন জায়গায় লুকিয়ে রাখে যে কেউ সেটা খুঁজলেও পাবে না। তারপর সেখানে তারা দুজন পরপারে পাড়ি জমায়। সকালে অন্যদিকে ঈশান সবেমাত্র বাস থেকে নেমে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। বাড়িতে এসে দেখে সাদা কাপড়ে মোড়ানো দুটি দেহ তার বাড়ির আঙিনায় রাখা হয়েছে এবং এত মানুষ দেখে ঈশান ভাবতে থাকে, কাল রাত থেকে বাবা মাকে ফোন দিচ্ছি অথচ ফোন ধরছে না, ফোনটা শুধু সুইচ অফ আর সুইচ অফ। এখন বাড়িতে এসে দেখি কোনো এক রাজ্যের মানুষ আমার বাসার আঙিনায় এবং সাদা কাফনে মোড়ানো কি যেন একটা রেখেছে। আমার আঙিনায় কারো কিচ্ছু হয়নি তো। ঈশান এসব ভাবছে আর সামনের দিকে তাকিয়ে যাচ্ছে। হঠাৎ হাজি তাকে দেখে বলে, আরে ঈশান বাবা, তুমি এসেছো? দাদু এসেছি।
দাদু বাড়িতে এত লোক কেন? আর এখানে সাদা কাপড় মোড়ানো কি আছে? ঈশান, ঈশান রে, তোর বাবা মা আর এই পৃথিবীতে বেঁচে নেই। কাল রাতে কে বা কারা যেন তোর বাবা মাকে নৃশংসভাবে হত্যা করেছে। কথাটা শোনার সাথে সাথে ঈশানের হাত থেকে ব্যাগটা পড়ে যায় এবং ঈশান সেখানে একটা গগন কাঁপানো চিৎকার দিয়ে সেখানে সেন্সলেস হয়ে পড়ে। না 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 না, এটা হতে পারে না। তারপর সবাই ঈশানের এরকম অবস্থা দেখে ধরাধরি করে ঈশানকে তার বেডের রুমে শুয়ে দেয় এবং ডাক্তারকে ফোন করে আসতে বলে। ডাক্তার এসে যা বলে, দেখুন রোগীর অবস্থা খুব বেশি খারাপ না হলেও ভালো না। রোগী খুব শক খেয়েছে। এরকম অবস্থায় অনেকে হার্ট স্ট্রোক অথবা ব্রেন স্ট্রোক করে, আবার অনেকে প্যারালাইজ হয়ে যায়। আপনাদের কথা শুনে যা বুঝতে পারলাম, ছেলেটি তার মা বাবার খুনের কথা শুনে নিজেকে সামলাতে পারেনি। সমস্যা নেই, আমি কিছু মেডিসিন লিখে দিচ্ছি, এগুলো নিয়ে এসে তাকে খাওয়াবেন আর কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরবে ইনশাল্লাহ। তবে তার দিকে একটু নজর রাখবেন, সেজন্য বেশি উত্তেজিত না হয়, ঠিক আছে? ঠিক আছে ডাক্তার। তাহলে আমি এখন চলি, আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে একটু ফোন করবেন, ঠিক আছে? ওকে ডাক্তার, চলুন তাহলে আপনাকে একটু এগিয়ে দেই। ডাক্তার যাওয়ার কিছুক্ষণ পর ঈশানের জ্ঞান ফেরে এবং সে চিৎকার চেঁচামেচি করতে শুরু করে আর বলে, না না না, এটা হতে পারে না। আমি আমার বাবা মাকে দেখতে চাই। তারা ছাড়া যে আমার এই পৃথিবীতে আর কেউ নেই। আমি আমার বাবা মাকে ছাড়া কি করে পৃথিবীতে একা থাকবো? কারা আমার বাবা মাকে এইভাবে হত্যা করেছে? আমি আমার মা বাবাকে একটু দেখব। দয়া করে আমাকে তাদের দেখিও একটু। ঈশান দেখ, তুই এভাবে কাঁদিস না দাদু ভাই। তুই এভাবে ভেঙে পড়লে হবে না। তুই কেন ভুলে যাচ্ছিস তুই একজন ইমাম? তুই এভাবে কাঁদলে মানুষ তোকে কি বলবে? তাছাড়া তোর মা বাবার খুনের বিচার কি তুই নিবি না? অপরাধীদের শাস্তি দিতে হলে তোকে স্ট্রং হতে হবে, তোকে আরো শক্তিশালী হতে হবে। তুই এভাবে কাঁদলে কি করে হবে বল? দাদু, তুমি ঠিক বলেছ, আমার কাঁদলে হবে না, আমাকে আরও স্ট্রং হতে হবে। আবার বাবা মায়ের খুনের প্রতিশোধ আমাকে নিতেই হবে। এর বিচার আমি চাই। চলো দাদু, আমাকে একটু দেখাও আমার মা বাবার মুখখানা। এরপর হাজি সাহেব ঈশানকে নিয়ে তার বাবা মার কাছে নিয়ে যায় এবং মুখ থেকে সাদা কাপড়টা সরাতেই যেন ঈশানের বুকটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। মনে হয় যেন ভূমিকম্প হচ্ছে, এমন তার মনে উথাল পাথাল শুরু হয়েছে। ঈশান তার বাবা মার মৃতদেহ পড়ে থাকতে দেখে কাঁদতে কাঁদতে বলে, মা বাবা, তোমাদের এই রকম অবস্থা দেখে যে আমার ভিতরটা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। আমি তোমাদের খুনের প্রতিশোধ নিবই আমি। ও আম্মু, ওঠো না। ও বাবা, বাবা গো, তুমি ওঠো না। আমাকে আদর করার বাবা ইমাম বলে ডাকবে না? মা, ও মা, মা, আমাকে এখান থেকে কে খাইয়ে দেবে? ওঠো না, ওঠো, না হলে আমাকে তোমাদের সাথে নিয়ে যাও। ঈশানের এরকম কান্না দেখে সবাই কেঁদে ফেলেছে। সেখানে উপস্থিত থাকা মানুষগুলো দলে দলে ভেঙে আসতেছে। এলাকার মানুষ ঈশানের বাবা মাকে দেখতে। হঠাৎ সেখানে পুলিশ বলে ওঠে, দেখুন ঈশান সাহেব, আমরা আপনার মা বাবাকে নিয়ে যেতে এসেছি। তাদেরকে কে বা কারা খুন করেছে তাদের তদন্ত করার জন্য আপনার মা বাবার মৃত্যুদেহ নিয়ে ফরেনসিক ল্যাবেতে পরীক্ষা নিরীক্ষা করতে হবে। আর তার মাধ্যমে আমরা জানতে পারবো কিভাবে আপনার মাকে বাবাকে খুন করা হয়েছে এবং খুনের পেছনে কার হাত আছে। কিন্তু আমি আমার বাবা মার লাশ নিয়ে যেতে দিব না। তাদের আমি এভাবেই দাফন করব। দেখুন ঈশান সাহেব, এটা আমাদের। তাছাড়া আপনি কি আপনার মা বাবার খুনের অপরাধীকে শাস্তি দিতে চান না? স্যার, আমি আমার মা বাবার খুনের অপরাধীদের শাস্তি দিতে চাই। তাহলে তো তোমার মৃত বাবা মার লাশ দুটি ফরেনসিক লাইব্রেরিতে পাঠাতে হবে। ঠিক আছে স্যার, তাহলে তদন্তের জন্য আমার বাবা মার লাল দুটি নিয়ে যাবেন। আমি আমার বাবা মার খুনের অপরাধীদের শাস্তি দিতে চাই। তদন্ত করে যা রিপোর্ট আসবে তা আমাকে একটু দিবেন প্লিজ। এতক্ষণ পুরো বাড়ি যেন লোকজন, পুলিশ, র্যাব, সিআইডি, আর্মি, সকল আইনজীবী, কর্মকর্তা এবং আত্মীয় স্বজন দিয়ে বাড়িটা সঙ্গম করছিল। তারপর সিআইডি, আর্মি, পুলিশ, র্যাব সবাই মিলে ঈশানের বাবা মার লাশ দুটিকে ফরেনসিক ল্যাবে পাঠিয়ে দেয়। তারপর ডাক্তার অনেক পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারেন যে শুধু তাদের একজন মিলে খুন করেনি, 15 থেকে 20 জন মানুষ মিলে খুন করেছে। এই রিপোর্ট পুলিশের কাছে যায়। পুলিশ ঈশানকে দেয়। পুলিশ, সিআইডি, আর্মি, র্যাব যে যার মতো তদন্ত করছে এই কেসের। অন্যদিকে ডাক্তার যখন ঈশানের বাবা মার লাশের পরীক্ষা নিরীক্ষা করছিল, ঈশানের মায়ের শরীর থেকে একটা লুকানো চিঠি পায়। সেটা ডাক্তার বের করে দেখে রক্ত দিয়ে কিছু লেখা। সেখানে ছোট করে লেখা ছিল, এটা আমার ছেলের কাছে দয়া করে পৌঁছে দেবেন। তাই ডাক্তার সাহেব সেটা সিআইডি অফিসারের কাছে
না দিয়ে নিজের কাছে সযত্নে রেখে দেয় ঈশানের কাছে পৌঁছে দেবার জন্য। চিঠিতে কী লেখা আছে তা এখন বললাম না, সেটা না হয় পরে শোনাচ্ছি। তারপর পুলিশকে ঈশানের বাবা মা লাশ দুটি ঈশানের কাছে ফিরিয়ে দেয়। তারপর ঈশান এবং তার এলাকার মানুষ, আত্মীয় স্বজন সবাই মিলে তার বাবা মার দাফন কাফন সম্পূর্ণ করে। ধীরে ধীরে সব আত্মীয় স্বজন যে যার মতো নিজ গন্তব্যে ছুটে চলেছে। রাতে ঈশান হাজী সাহেবকে বলে, দাদু আমি আর এই এলাকাতে থাকবো না। আমি আমার সব সম্পত্তি বিক্রি করে অন্য শহরে পাড়ি জমাতে চাই। এখানে থাকলে এই স্মৃতি আমাকে কুড়ে কুড়ে খাবে, তাই আমি আর এখানে থাকতে চাই না। তুমি সব ব্যবস্থা করো, আমি কালকেই চলে যাব। কিন্তু দাদু তুই তো এখানে ইমামতি করিস, তাহলে তো কি আর ইমামতি করবি না? না দাদু, আর এইখানে এই ইমামতি করব না, তবে 5 ওয়াক্ত নামাজ আমি ছাড়ব না, কারণ আমার বাবা মার জন্য তো আমাকে দোয়া করতে হবে। দেখি অন্য কোথাও গিয়ে যদি সুযোগ পাই তাহলে করব। আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু আর এখানে থাকতে চাচ্ছিস না তাহলে তোকে আর জোর করব না, তাহলে আমি তোর যাওয়ার সব ব্যবস্থা করছি। দাদু তাই করো। তারপর ঈশান তার এলাকার সব সম্পত্তি বিক্রি করে পঞ্চগড় ডিস্ট্রিক্টে একটা বাসা ভাড়া করে নেয়, আর সেখানে একটা অনেক বড় মসজিদে ইমামের দায়িত্ব পায়, যে শুধু 5 ওয়াক্ত নামাজ পড়বে। বেতন প্রায় 12,000 টাকা। তাই ঈশান না করেনি। এমনিতে ঈশানের চাকরি না করলেও তার বাবা মার রেখে যাওয়া সম্পত্তি দিয়ে অনেক দিন কেটে যেত বেশ সুখী। অন্যদিকে সেই ডাক্তার ঈশানের খোঁজে তার এলাকায় যায়, কিন্তু অনেক খুঁজে ঈশানের কোনো খোঁজ খবর পায় না। হঠাৎ তার দেখা হয় হাজী সাহেবের সাথে। তখন সে ডাক্তার হাজী সাহেবকে জিজ্ঞেস করে, আসসালামু আলাইকুম, আমাকে একটু সাহায্য করতে পারবেন? ওয়ালাইকুম আসসালাম। অবশ্যই। তা আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? এখানে কিছুদিন আগে 2টা মার্ডার হয়েছিল এবং তাদের একটা ছেলে আছে, নাম তার ঈশান বোধহয়। আপনি কি তার ব্যাপারে আমাকে একটু কোনো খোঁজ খবর দিতে পারবেন? অবশ্যই, কেন দিতে পারবো না। কিন্তু আপনি তো তার কোনো খোঁজ করছেন? কোনো সমস্যা হয়েছে কি? না না, আসলে ছেলেটার সাথে কিছু কথা ছিল এবং তাকে কিছু জিনিস দেওয়া ছিল, তো তাই। ও আচ্ছা, কিন্তু ঈশান তো এখানে থাকে না, সে তো পঞ্চগড়ে থাকে। সেখানে একটা বাসা ভাড়া নিয়েছে এবং সেখানে একটা মসজিদে ইমামতি করে। আচ্ছা, আপনি বরং তারা একটু ফোন নাম্বারটা দিন। 01761, এটা হলো ঈশানের নম্বর। আর তার বাড়ির ঠিকানা হলো 482 বাই খানভিলা। ধন্যবাদ আপনাকে এতটা সাহায্য করার জন্য। এতে ধন্যবাদ দেওয়ার কিছু নেই, মানুষ হিসেবে এটা আমার দায়িত্ব। আর তাছাড়া আপনাকে যদি ঈশান কোনো কিছু জিজ্ঞেস করে তাহলে বলবেন হাজী সাহেবের কাছ থেকে নিয়েছি, তাহলে হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন চলি। খোদা হাফেজ। খোদা হাফেজ। এরপর ডাক্তার সেখান থেকে চলে গেল। তারপরের দিন তিনি ঈশানকে ফোন করে বললেন, হ্যালো, আচ্ছা এটা কি ঈশান বলেছেন? আমি ঈশান বলছি। আচ্ছা ঈশান সাহেব, আপনার সাথে আমার কিছু দরকারি কথা ছিল, তো আপনি কি আমার সাথে একটু দেখা করতে পারবেন? আপনাকে কিছু দেওয়ার ছিল। অবশ্যই দেখা করতে পারবো। কোথায় দেখা করতে হবে বলুন, আমি সে জায়গায় আপনার কাছে দেখা করতে চলে আসবো ইনশাআল্লাহ। ওকে ঠিক আছে, তাহলে আমি আপনাকে ঠিকানা মেসেজ করে দিচ্ছি। ঠিক আছে। তারপর সেই ডাক্তার ঈশানকে ঠিকানা টেক্সট করে দিলেন। পরের দিন ঈশান ডাক্তারের সাথে দেখা করতে গেল একটা কফি শপে। সেখানে ডাক্তার সাহেব আগে থেকেই বসে আছেন। ঈশান গিয়ে ডাক্তারের সামনে দাঁড়ালেন এবং ঈশান ডাক্তারকে উদ্দেশ্য করে বললেন, আমি ঈশান, আপনি কি সেই যে আমাকে আপনার সাথে দেখা করতে বলছিলেন? আমি সেই। দাঁড়িয়ে আছো কেন? বসো। তা আগে বলো, তুমি কফি খাবে না কোল্ড ড্রিঙ্ক? ও সরি, তুমি করে বললাম। আরে না না, ঠিক আছে। আমি তো আপনার থেকে ছোট, আমার নাম ধরে ডাকবেন প্লিজ। ওকে ঈশান, ঠিক আছে। শোনো, তোমাকে আমার কিছু দেওয়ার আছে। জানি না সেটা দেখে তুমি নিজেকে কন্ট্রোল করতে পারবে কিনা, তবুও এটা আমার দায়িত্ব তোমাকে দেওয়ার, কারণ তোমার মায়ের শেষ ইচ্ছে যে আমাকে রাখতেই হবে। ঈশান ডাক্তারের মুখে তার মায়ের কথা শুনে উত্তেজিত হয়ে বলে ওঠে, আমার মায়ের শেষ ইচ্ছে মানে? ঠিক বুঝতে পারলাম না আঙ্কেল। দেখো, তোমার মায়ের মৃত্যুর কোনো একটা অ্যাক্সিডেন্ট নয়। এটা আইনগতভাবে প্রমাণ হয়েছে যে তোমার মা বাবাকে খুন করা হয়েছে, কিন্তু কারা করেছে বা কে করেছে তা পুলিশ এখনো বের করতে পারেনি। আর্মি র্যাব, সিআইডি, পুলিশ সবাই তোমার মা বাবার খুনিকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু এখনও তাদেরকে ধরতে পারছে না, শুধুমাত্র প্রমাণের অভাবে। তোমাকে আমি এমন একটা জিনিস দেবো যা দিয়ে তুমি সে খুনিদের কাছে নিমেষেই পৌঁছে যাবে। তোমার মা তোমার জন্য সেই জিনিসটা রেখে গেছে, যাতে তুমি তোমার মা বাবার খুনের সেই খুনিদের শাস্তি দিতে পারো। ঈশান ডাক্তারের মুখে এরকম কথা শুনে হতবাক হয়ে যায়। বলতে শুরু করে, যে জিনিসটা কি আঙ্কেল? যে আমি আমার মা বাবার খুনের কাছে পৌঁছাতে পারবো, সেই জিনিসটা থাকলে আমাকে এখনই দিন। আমিও দেখতে চাই আমার বাবা মাকে কে বা কারা খুন করেছে। এই নাও, এটা পরে দেখো, তাহলেই বুঝতে পারবে তোমার মা বাবার আসল খুনিকে। তারপর ঈশান ডাক্তারের কাছ থেকে চিঠিটা নিয়ে খুলে দেখে রক্ত দিয়ে কিছু লেখা।
না পড়ে সে ডাক্তারের উদ্দেশ্যে বলে, এটা আপনি কোথায় পেলেন আঙ্কেল? ঈশান, এটা আমি তোমার মায়ের লাশ পরীক্ষা নিরীক্ষা করার সময় তোমার মায়ের শরীর থেকে পাই এবং তোমার মা এখানে বলেছিল যাতে এটা তোমাকে আমি দেই, তাই এতদিন আমি এটা খুলে দেখিনি যে ওর মধ্যে কি লেখা আছে। তাই আমি চাই তুমি এই চিঠিতে লেখা থাকা শব্দগুলো আমাকেও শোনাও। তারপর ঈশান চিঠিটার দিকে তাকিয়ে মনোযোগ সহকারে পড়তে শুরু করে। বাবা ঈশান, তুই ভালো থাকিস বাবা। আমাদের বেঁচে থাকার পথ যে এ পর্যন্তই ছিল। বাবারে, তোর বাবাকে আর আমাকে খুন করেছে ওই ইউসুফ, আওনার, ওসি, চেয়ারম্যান, এমপি, আরও আমাদের এলাকার কয়েকজন বেশ বখাটে নেতা খেতা। বাবা, তুই আমাদের হত্যার প্রতিশোধ নিবি বাবা, যাতে আমরা পরকালে শান্তি পাই। আর হ্যাঁ, তুই কিন্তু কোনোদিনও 5 ওয়াক্ত নামাজ ছাড়বি না। সব সময় নামাজ পড়বি, আমাদের জন্য দোয়া করবি, সবাইকে ভালো উপদেশ দিবি, সবাইকে সাহায্য করবি, কারো ক্ষতি করবি না। বাবা, আমাদের মৃত্যুর প্রতিশোধ নিস। আমাদের খুব কষ্ট হচ্ছে রে। ইতি তোর দুঃখিনী মা। ঈশান চিঠিটা পড়ে যেন পুরো ভেঙে পড়ে এবং সেখান থেকে টেবিলের উপর একটা বাড়ি মেরে দাঁড়িয়ে পড়ে আর চিৎকার দিয়ে বলতে থাকে, হারামির বাচ্চাগুলো, তাদের কাউকে আমি ছাড়বো না। তাদের আজকে আমি পৃথিবী থেকে বিদায় করে দিব। এটা বলা শেষে ঈশান সেখান থেকে চলে যেতে নিলে পেছন থেকে ডাক্তার সাহেব বলে ওঠে, ঈশান, দাঁড়াও, এখন মাথা গরম করলে তোমার হবে না। তুমি পারবে এই পৃথিবী থেকে সমস্ত আগাছাগুলোকে উপড়ে ফেলতে? তুমি একজন মসজিদের ইমাম, তুমি সবসময় আল্লাহর গোলামি করো, সত্যের পথে থাকো। আর তারা সবসময় দুর্নীতি, সন্ত্রাসী, খুনাখুনি, রাজার এই অত্যাচার এসব নিয়ে ব্যস্ত থাকে। তুমি তাদের সাথে টক্কর দিতে পারবে না। তার জন্য তোমাকে তাদের মুখোমুখি দাঁড়াতে হলে সর্বপ্রথম ট্রেনিং নিতে হবে। ঈশান এতক্ষণ দাঁড়িয়ে ডাক্তারের কথা শুনছিল। ডাক্তারের কথা পেছন ফিরে বলে, কিন্তু আমি কি পারবো আঙ্কেল আমার বাবা মায়ের খুনের প্রতিশোধ নিতে, সে সমস্ত অপরাধীদের শাস্তি দিতে? ইয়েস মাই সন, তুমি পারবে এই পৃথিবী থেকে সেই সমস্ত পাপী মানুষদের বিনাশ করতে। তার জন্যে তোমাকে আমি চীনে পাঠিয়ে দিব। সেখানে তুমি গিয়ে ট্রেনিং নেবে, ক্যারাটে, কুমফু, শার্প শুটার, এই সমস্ত ট্রেনিং নিয়ে তুমি দেশে ফিরবে আর একটা গ্যাং লিডার হবে। তোমার গ্যাংয়ের নাম হবে ঈশান দ্য গ্রেট মাস্তান। তবে হ্যাঁ, তুমি কখনো নামাজ ছাড়বে না। তোমাকে তোমার মায়ের কথাটা রাখতেই হবে। তোমার মা বলছে তোমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে এবং তাদের খুনের প্রতিশোধ নিতে, তাই তোমাকে তাদের কথা পালন করতে হবে। সবাই তোমাকে ইমাম বলে চিনবে, কেউ জানতেও পারবে না যে তুমি আন্ডারওয়ার্ল্ডের রাজা। তোমার জীবনের গল্পটা হয়ে উঠবে মা মরা ছেলেটি যখন কালো দুনিয়ার বাদশাহ। কি কেমন বললাম? আরে আরে, ওয়েট, কোথায় যাচ্ছেন? গল্প তো এখনো শেষই হলো না। গল্পের ইন্টারেস্টিং মুহূর্ত এখনও বাকি আছে। তো পরবর্তী সিজন মিস না করতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের কমেন্ট করে জানান যে ঈশান কি পারবে তার বাবা মায়ের খুনের প্রতিশোধ নিতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।